হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু পিপিস কমার্স গাইড। যারা এবছর ক্লাস 12 সেমিস্টার 3 দিতে যাচ্ছ তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। রেশিও অ্যানালিসিস চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট এমসিকিউসগুলো রয়েছে সেই এমসিকিউসগুলো এই পার্টিকুলার ভিডিওতে আমি কিন্তু তোমাদের সঙ্গে ডিসকাস করব। তো অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবে এবং যে এমসিকিউগুলো এখানে আমি নিয়ে এসেছি এই এমসিকিউর যে পিডিএফটা তোমরা কিন্তু আমার এই পার্টিকুলার ভিডিও ডেসক্রিপশন বক্সে যদি যাও সেখানে পিডিএফ এর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারো। আর অবশ্যই যদি ভিডিওটা ইনফরমেটিভ হয়ে থাকে সেভ করে রাখবে যাতে পরবর্তীকালে আবার রিভিশন করতে পারো। তো ফার্স্ট যে ভিডিও প্রশ্নটা এখানে রয়েছে সেখান থেকে শুরু করি সময় নষ্ট না করে। তো প্রথম যে প্রশ্নটা দিয়েছে সেই প্রশ্নটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ইজ দ্য এক্সেস অফ। ওয়ার্কিং ক্যাপিটাল কি বা ওয়ার্কিং ক্যাপিটাল যেটা হচ্ছে তার ফর্মুলাটা কি? ওয়ার্কিং ক্যাপিটালের ফর্মুলা হচ্ছে কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটি। তো কারেন্ট অ্যাসেটস থেকে কারেন্ট লায়াবিলিটি যদি বাদ দেওয়া হয় সেটাই হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল এবং সেটাই যে এক্সেস পার্টটা থাকে তাকে ওয়ার্কিং ক্যাপিটাল বলে। দ্যাট মিনস কারেন্ট অ্যাসেটস থেকে কারেন্ট লায়াবিলিটি বাদ দেওয়ার পর যে এক্সেস অ্যামাউন্টটা পড়ে থাকে সেটাকে বলা হয় ওয়ার্কিং ক্যাপিটাল বা কার্যকরী মূলধন। তো এখানে যে কারেক্ট অ্যান্সারটা হবে সেটা হচ্ছে কারেন্ট অ্যাসেটস ওভার কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট অ্যাসেটস ওভার কারেন্ট লায়াবিলিটিস, ঠিক আছে? এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো এটা হচ্ছে 1A হচ্ছে কারেক্ট অ্যান্সার আমার। নেক্সট কোশ্চেন নাম্বার 2, আইডিয়াল রেশিও বিটুইন কারেন্ট অ্যাসেটস অ্যান্ড কারেন্ট লায়াবিলিটি। তো কারেন্ট অ্যাসেটস অ্যান্ড কারেন্ট লায়াবিলিটির আইডিয়াল রেশিওটা কি? তোমরা এটা পড়েছো কোথায়? কারেন্ট রেশিওতে। তো কারেন্ট রেশিও যে ফর্মুলা সেটার ফর্মুলা হচ্ছে কারেন্ট অ্যাসেটস বাই কারেন্ট লায়াবিলিটি। সেটার আইডিয়াল বা স্ট্যান্ডার্ড রেশিওটা কি? বা এটাকে আইডিয়াল রেশিওর বাংলা হচ্ছে আদর্শ মানটা কত? তো কারেন্ট অ্যাসেটস আর কারেন্ট লায়াবিলিটির রেশিওর আইডিয়াল যে ভ্যালু সেটা অলওয়েজ হয় 2:1। এটার ভ্যালু হবে কত? 2:1। দ্যাট মিনস অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো কারেন্ট রেশিওর আদর্শ মান যদি জিজ্ঞাসা করে প্রশ্নটা ঘুরিয়েও দিতে পারে, কারেন্ট রেশিওর আইডিয়াল ভ্যালু কত হয় সেখানে লিখতে হবে 2:1। অথবা যদি ঘুরিয়ে বলে যে কারেন্ট অ্যাসেটস অ্যান্ড কারেন্ট লায়াবিলিটির আদর্শ মান কত, সেটা হচ্ছে 2:1। আমি ভুল জায়গায় দাগিয়ে দিয়েছি। তো 2 নম্বর প্রশ্নের কারেক্ট অ্যান্সার হচ্ছে 2:1। নেক্সট, দ্য আইডিয়াল রেশিও নেক্সট থার্ড যে প্রশ্নটা রয়েছে, আইডিয়াল রেশিও বিটুইন লিকুইড অ্যাসেটস অ্যান্ড কারেন্ট লায়াবিলিটি। তো লিকুইড অ্যাসেটস অ্যান্ড কারেন্ট লায়াবিলিটির আইডিয়াল রেশিওটা কত? ও এখানে লিকুইড অ্যাসেটস অ্যান্ড কারেন্ট লায়াবিলিটির আইডিয়াল যে রেশিওটা আছে সেটা হচ্ছে 1:1। আমি আগের প্রশ্নটার উত্তরটা এখানে দাগিয়ে দিয়েছি। এটার কারেক্ট অ্যান্সার হবে বি, নট এ। কারেক্ট অ্যান্সার হবে বি এরটা, ঠিক আছে? তো এটা একটা ভুল হয়ে গেছিল দাগাতে। নেক্সট পরের প্রশ্ন 4 নাম্বার এমসিকিউ, কারেন্ট রেশিও মেজার্স। তো কারেন্ট রেশিও কি মেজার করে? কারেন্ট রেশিও মানে হচ্ছে চলতি অনুপাত দিয়ে বা চলতি রেশিও দিয়ে তোমরা কি মেজার করতে পারো? কারেন্ট রেশিও দিয়ে কি মেজার করা হয়? তো চলতি রেশিও থেকে যেটা মেজার করা হয় সেটা হচ্ছে লিকুইডিটি অফ দ্য বিজনেস। এখানে যেটা মেজার করা হয় সেটা হচ্ছে অপশন বি এরটা হবে, দ্যাট ইজ দ্য লিকুইডিটি অফ দ্য বিজনেসের লিকুইডিটি মেজার করা হয়, ঠিক আছে? নেক্সট ফিফথ 5 নাম্বার এমসিকিউ। 5 নাম্বার এমসিকিউ আমাকে বলেছে রেশিও অ্যানালিসিস মেজার্স। রেশিও অ্যানালিসিস যে আমরা যে অনুপাতগুলো করি এই অনুপাত দিয়ে আমরা কি বিশ্লেষণ করি, অনুপাত থেকে আমরা কি পেতে পারি? তো এটার অপশনটা হবে সি এরটা। রেশিও অ্যানালিসিস থ্রুতে আমরা প্রফিটেবিলিটি, এফিসিয়েন্সি অ্যান্ড ফিনান্সিয়াল সাউন্ডনেস অফ বিজনেস। তো বিজনেসের প্রফিটেবিলিটি, মুনাফা বা বিজনেসের যে ব্যবসা করার ক্ষমতা এবং ব্যবসার আর্থিক যে মানে গভীরতা সেটা আমরা এখানে মেজার করি।
ঠিক আছে। রেশিও অ্যানালিসিসের মাধ্যমে আমরা কি বিশ্লেষণ করি না, সেখান থেকে আমরা ব্যবসার প্রফিটেবিলিটি মানে মুনাফা, এফিসিয়েন্সি মানে তার দক্ষতা বা ক্ষমতাটা, এবং আর ফিনান্সিয়াল সাউন্ডনেসের মানে হচ্ছে ব্যবসার যে আর্থিক গভীরতা, মানে ব্যবসার যে মানে ফিউচারে কতটা সার্ভাইভ করতে পারবে সেটা আমরা মেজার করে থাকি। তো এখানে কারেক্ট অ্যান্সারটা হবে অপশন সি। কারেক্ট অ্যান্সারটা হবে অপশন সি। ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 6, আইডিয়াল রেশিও বিটুইন ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ইকুইটি। ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ইকুইটির মধ্যে আইডিয়াল রেশিওটা কত? ঠিক আছে, ইন্টারনাল ইকুইটি অ্যান্ড এক্সটার্নাল ইকুইটির মধ্যে আইডিয়াল রেশিওটা কত হয়ে থাকে? এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে 1:1। তো কোশ্চেন নাম্বার 6 এর কারেক্ট অ্যান্সার হচ্ছে 6:8টা। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 7 কি আছে? আইডিয়াল রেশিও বিটুইন শেয়ার হোল্ডার্স ফান্ড অ্যান্ড লং টার্ম লোন। তো শেয়ার হোল্ডার ফান্ড আর লং টার্ম লোনের মধ্যে আইডিয়াল রেশিওটা কত? তো শেয়ার হোল্ডার ফান্ড আর লং টার্ম লোনসের যে আইডিয়াল রেশিও হচ্ছে সেটা হচ্ছে 2:1। এগুলো ছোট ছোট এমসিকিউ প্রশ্ন, এগুলো তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে যে কোনটা আইডিয়াল। ঠিক আছে। নেক্সট পরের প্রশ্ন হচ্ছে কোশ্চেন নাম্বার 8, আইডিয়াল প্রোপ্রাইটারি রেশিও শুড বি। আইডিয়াল প্রোপ্রাইটারি রেশিও মানে আদর্শ মালিকানার ভিত্তিক হার কত হতে পারে? মানে প্রোপ্রাইটারি রেশিও মানে হচ্ছে প্রোপ্রাইটার বা মালিকের যে টোটাল কোম্পানিতে মালিকানাটা কত হতে হবে না, সেটা হচ্ছে 50%। সেটা হচ্ছে 50%। যে মালিকের যে মূলধনের পরিমাণ সেটা কত হতে পারে, আইডিয়ালি সেটা 50% হওয়া উচিত। ঠিক আছে। প্রোপ্রাইটারি হচ্ছে বেসিক্যালি মালিকের যে ব্যবসার যে ওনার তার মূলধনের পরিমাণটা বোঝায়। ঠিক আছে। তো সেটা মিনিমাম 50% হওয়া উচিত, আইডিয়ালি 50%। নেক্সট 9 নম্বর প্রশ্ন আমাকে কি বলেছে? কস্ট অফ গুডস সোল্ড ইজ ইকুয়াল টু, কস্ট অফ গুডস সোল্ডের কিভাবে আমরা বের করি? কস্ট অফ গুডস সোল্ড বা যেটাকে আমরা বলে যে গুডসটা আমি বিক্রি করেছি তার খরচ আমরা কিভাবে বের করি? তো এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে কোশ্চেন 9A, দ্যাট ইজ সেলস মাইনাস গ্রস প্রফিট। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 9। কস্ট অফ গুডস সোল্ড কিভাবে বার করা হয়? কস্ট অফ গুডস সোল্ড বার করা হয় সেল থেকে গ্রস প্রফিটকে মাইনাস করে। সেল ভ্যালু থেকে আমরা যদি গ্রস প্রফিটকে মাইনাস করি তাহলে কস্ট অফ গুডস সোল্ড পাওয়া যায়। ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা মাথায় রাখবে। নেক্সট, লিকুইড অ্যাসেটস ইকুয়াল টু, লিকুইড অ্যাসেট বা যেটা বাংলায় বলে নগদ সম্পত্তি হলো, লিকুইড অ্যাসেটস এর বাংলা হচ্ছে নগদ সম্পত্তি। তো নগদ সম্পত্তি আমরা কিভাবে বের করি? তোমরা একটা রেশিও করেছো যেটা হচ্ছে লিকুইড রেশিও। লিকুইড রেশিও বার করার সময় তোমরা কি করতে না, লিকুইড অ্যাসেটস বাই লিকুইড লায়াবিলিটি করতে। তো লিকুইড অ্যাসেটস ওখানে একটা ফর্মুলা তোমরা লিখতে, দ্যাট ইজ কারেন্ট অ্যাসেটস, সেখান থেকে স্টক মাইনাস করতে, আবার সেখান থেকে মাইনাস করতে প্রিপেড এক্সপেন্সেস। ঠিক আছে। তো লিকুইড অ্যাসেটস ইকুয়াল টু হচ্ছে এখানে কোশ্চেন নাম্বার 10-এর যে উত্তরটা হবে সেটা হচ্ছে বি এরটা, কারেন্ট অ্যাসেটস, সেখান থেকে মাইনাস করে দেবে স্টকস মাইনাস প্রিপেড এক্সপেন্সেস। নেক্সট প্রশ্ন কোশ্চেন নাম্বার 11, অপারেটিং, কোশ্চেন নাম্বার 11, অপারেটিং রেশিও ইজ, অপারেটিং রেশিও কি? অপারেটিং রেশিও বা কার্যকরী অনুপাতটা কি বেসিক্যালি? তো অপারেটিং রেশিও মানে হচ্ছে বেসিক্যালি রেভিনিউ স্টেটমেন্ট রেশিও, সেটার মানে হচ্ছে রেভিনিউ স্টেটমেন্ট রেশিও। তো অপারেটিং রেশিওকে কি বলা হয় না, রেভিনিউ স্টেটমেন্ট রেশিও। মানে অপারেটিং রেশিওর মাধ্যমে বিজনেসের যে রেভিনিউ হয়েছে তার সঙ্গে একটা কি করা হয় না, রেশিও অ্যানালাইসিস করা হয়ে থাকে। ঠিক আছে, অপারেটিং রেশিও। নেক্সট, নেট প্রফিট মাইনাস নন অপারেটিং ইনকাম প্লাস নন অপারেটিং এক্সপেন্সেস। ঠিক আছে, এটা যদি করি, নেট প্রফিট থেকে আমি নন অপারেটিং ইনকামটাকে মাইনাস করছি আর প্লাস করছি নন অপারেটিং এক্সপেন্সেস।
তাহলে এখান থেকে আমরা কি পাবো? নেট প্রফিটের থেকে যদি আমরা এগুলো করে থাকি সেক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। এখানে কারেক্ট উত্তরটা হবে কোশ্চেন নাম্বার 12 কারেক্ট অ্যান্সারটা হবে অপারেটিং প্রফিট পাওয়া যায়। নেট প্রফিট থেকে আমরা যদি নন অপারেটিং ইনকাম মাইনাস করি আর প্লাস করি নন অপারেটিং এক্সপেন্সেস, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট, বাংলা সেটাকে বলা হয় কার্যকরী লাভ। ঠিক আছে, তো নেক্সট যে প্রশ্নটা, সে প্রশ্নটা একটা সামসের প্রশ্ন। ঠিক আছে, নেক্সট যেটা বলছে কোশ্চেন নাম্বার 13, ইফ কারেন্ট রেশিও ইজ 3:1, পেমেন্ট অফ 20,000 মেড টু ক্রেডিটার্স, হোয়াট উইল বি দ্য কারেন্ট রেশিও? যদি আমি ক্রেডিটার্সকে 20,000 পে করি তাহলে নতুন করে কারেন্ট রেশিও কত হবে? তো কারেন্ট রেশিও বর্তমানে যেটা রয়েছে সেটা হচ্ছে 3:1। এখন আমি 20,000 টাকা ক্রেডিটার্সকে পে করে দিচ্ছি, তাহলে নতুন করে কারেন্ট রেশিও কত হবে সেটা আমাকে জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, একটু ট্রিকি প্রশ্ন, তো এটা কিভাবে সলভ করবে তোমরা একটু ওই অঙ্ক যেরকম ভাবে ধরে নাও লেট অ্যাজিউম সেরকম ভাবে এটা করবে। তো এখানে কারেন্ট রেশিও, কারেন্ট, এটা কোশ্চেন নাম্বার 13 এর সলিউশন, কারেন্ট রেশিও। তো এই সলিউশন শিটটাও তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। ঠিক আছে, তো কারেন্ট রেশিও আমাকে বলেছে 3:1। তো কারেন্ট রেশিও মানে কি আমরা জানি, সিএ বাই সিএল, এইটা ইকুয়াল টু হচ্ছে 3:1 বা 3/1। তো আমার এখানে সিএ বা কারেন্ট অ্যাসেটস হচ্ছে 3 আর কারেন্ট লায়াবিলিটি হচ্ছে 1। তো আমি এখানে লেট অ্যাজিউম করে নিচ্ছি, লেট অ্যাজিউম ধরে নিচ্ছি কি কারেন্ট অ্যাসেটস ইকুয়াল টু হচ্ছে 3 লাখ টাকা, আর কারেন্ট লায়াবিলিটিকে আমরা ধরে নিচ্ছি 1 লক্ষ টাকা। ঠিক আছে, এবার রেশিও করে দেখো 3 লাখ ইস টু 1 লাখ যদি করো 3:1ই আসে। তো এটা ধরে নিলাম কেন, কারণ ওই একটা পেমেন্ট আছে, কত টাকা না 20,000 টাকা। তো আমি 3:1 দিয়ে ওই পেমেন্ট আমি শো করতে পারতাম না। যদি শো করতে না পারি তাহলে নতুন করে যে কারেন্ট রেশিওটা দাঁড়াচ্ছে সেটা আমি বের করতে পারবো না। ঠিক আছে, তো এখানে কি করেছে না কোশ্চেন নাম্বার 13 নাম্বার প্রশ্নে যেটা আছে সেটা তুমি দেখো, পেমেন্ট অফ 20,000 মেড টু ক্রেডিটার্স। তো ক্রেডিটার্সকে 20,000 টাকা পে করা হয়েছে, ক্রেডিটার্সকে কত পে করা হয়েছে, 20,000 টাকা পে করা হয়েছে। ঠিক আছে, তো কি হবে, তো আমি যদি ক্রেডিটার্সকে 20,000 পে করি তো আমার ক্রেডিটার্স 20,000 টাকা কমে যাবে। ঠিক একই রকম ভাবে আমার কিন্তু ক্যাশ টাকাও 20,000 টাকা কমে যাবে। দ্যাট মিনস আমার কারেন্ট অ্যাসেটস থেকেও 20,000 কমছে আর কারেন্ট লায়াবিলিটি থেকেও 20,000 কমছে। কারেন্ট লায়াবিলিটির মধ্যেই আমার ক্রেডিটার্স থাকে, তো ক্রেডিটার্স 20,000 কমে যাবে। তো কারেন্ট লায়াবিলিটিস থেকে আমার নতুন করে যে কারেন্ট রেশিও সেটা কি দাঁড়াবে না, কারেন্ট অ্যাসেটস হচ্ছে আমার 3 লাখ, এখান থেকে আমার 20,000 টাকা চলে গেছে, ক্যাশ আমি যদি পে করি ক্যাশ 20,000 চলে যাচ্ছে, তো কারেন্ট অ্যাসেটস থেকে 20,000 টাকা কমে যাবে। আর কারেন্ট লায়াবিলিটি আমার কত ছিল না 1 লাখ, এখান থেকেও আমার 20,000 কমে যাচ্ছে। ক্রেডিটার্স পে করে দিলে ক্রেডিটার্সও 20,000 কমে যাবে। তো এটা কত দাঁড়াচ্ছে 2,80,000 বাই 80,000। যদি এটা তুমি করো এটার ভ্যালু বেরোবে 3.5:1, 3.5:1। তাহলে এই রকম প্রশ্ন যদি থাকে তোমাকে একটু অ্যাজিউম করে নিতে হবে, ধরে নিতে হবে এই ভ্যালুটা এত, এই ভ্যালুটা এত। এটা ডিপেন্ড করবে তোমার এই রেশিওর ওপর। আমার রেশিও 3:1 ছিল, তাই আমি সেটাকে ধরলাম 3 লাখ আর 1 লাখ, রেশিও করে নাও 3:1ই আসে। ঠিক আছে, তাহলে এই ধরনের প্রশ্ন যদি থাকে তোমাকে কিন্তু এইভাবে সলভ করতে হবে। ঠিক আছে, নেক্সট। তো আমার কোশ্চেন নাম্বার 13 এর কারেক্ট অ্যান্সার যেটা আছে সেটা হচ্ছে 3.5, পার্সেন্টেজটা ভুল করে এসছে, এটা হচ্ছে 3.5:1 হবে। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 আমাকে যেটা বলছে, টু মেজার দ্য শর্ট টার্ম ফিনান্সিয়াল পজিশন অফ এ কনসার্ন হুইচ রেশিও ইজ কম্পিউটেড। তো কোম্পানির শর্ট টার্ম পিরিয়ডের
আমি যদি আর্থিক অবস্থা দেখতে চাই, শর্ট টার্ম পজিশনে কোম্পানির ফিনান্সিয়াল পজিশন দেখতে চাই, শর্ট টার্ম পজিশনে, ঠিক আছে, মানে স্বল্পকালে আমি যদি কোম্পানির ফিনান্সিয়াল পজিশন দেখতে চাই, তাহলে আমি কোন রেশিওটাকে কম্পিউট করব, মানে কোন রেশিওটা কম্পিউট করব মানে ক্যালকুলেট করব, ঠিক আছে। কোন রেশিওটা ক্যালকুলেট করব না, সেখানে ক্যালকুলেট করব কারেন্ট রেশিও। কি ক্যালকুলেট করব? কারেন্ট রেশিও, ঠিক আছে। তো আমি মার্ক করে দিচ্ছি, কারেন্ট রেশিও ক্যালকুলেট করব, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 15, 15 নাম্বার প্রশ্ন। 15 নাম্বার প্রশ্ন আমাকে কি বলছে? 15 নাম্বার যে প্রশ্নটা আমাকে বলছে, টু মেজার the soundness of long-term financial position, which ratio is computed? যদি আমি লং টার্মে মানে দীর্ঘকালে একটা অনেক সময় ধরে আমি দেখতে চাই, একটা বড় সময়ের মধ্যে যদি আমি দেখতে চাই যে 1 বছর বা 2 বছরের আমি অনুযায়ী দেখতে চাই যে কোম্পানির কারেন্ট ফিনান্সিয়াল পজিশন কেমন, লং টার্মে ফিনান্স পজিশন কেমন হবে, আগেরটা শর্ট টার্ম ছিল মানে স্বল্প সময় 3-4 মাসে ফিনান্সিয়াল পজিশন কেমন আছে, আমি যদি লং টার্মে দেখতে চাই, লং টার্ম মানে 1 বছরের বেশি সময় অনুযায়ী দেখতে চাই, তার মানে দীর্ঘকালীন অবস্থায় বা দীর্ঘমেয়াদী অবস্থায় আর্থিক অবস্থা আমি পরীক্ষা করতে চাই, তাহলে আমি কোন রেশিওটা ক্যালকুলেট করব? সেখানে আমাকে ক্যালকুলেট করতে হবে ডেপথ ইকুইটি রেশিও। এখানে আমাকে ক্যালকুলেট করতে হবে ডেপথ ইকুইটি রেশিও। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 16, ড্যাশ shows the relation between current assets and current liability of a firm. তো কারেন্ট অ্যাসেটস আর কারেন্ট লায়াবিলিটি দিয়ে কোন রেশিও তোমরা ক্যালকুলেট করো? কারেন্ট অ্যাসেটস আর কারেন্ট লায়াবিলিটি দিয়ে তোমরা কোন রেশিও ক্যালকুলেট করো বলতে পারবে? সেটা হচ্ছে কারেন্ট রেশিও। তোমরা যেটা ক্যালকুলেট করো সেটা হচ্ছে কারেন্ট রেশিও। তো কারেন্ট অ্যাসেটস আর কারেন্ট রেশিও ইউজ করে তোমরা যেটা কারেন্ট অ্যাসেটস অ্যান্ড কারেন্ট লায়াবিলিটিকে তোমরা যখন কম্পেয়ার করো, যে রেশিওটা বেরোয় দ্যাট ইজ কারেন্ট রেশিও। নেক্সট, the ratio of liquid assets and liquid liability is called, লিকুইড অ্যাসেটস আর লিকুইড লায়াবিলিটির মধ্যে যে রেশিওটা তোমরা করো সেটা কি রেশিও বলো? সেই রেশিওর নাম হচ্ছে অ্যাসিড টেস্ট রেশিও। সেই রেশিওর নাম হচ্ছে অ্যাসিড টেস্ট রেশিও, ঠিক আছে। তো এই যে আমি তোমাকে 17টা প্রশ্ন এই পেজে দেখালাম, এই 17টা প্রশ্নের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রয়েছে সেটা হচ্ছে ফার্স্ট 1 নাম্বার প্রশ্নটা ওয়ার্কিং ক্যাপিটাল, সেকেন্ড আইডিয়াল রেশিও যেটা রয়েছে আমাদের কারেন্ট অ্যাসেটস কারেন্ট লায়াবিলিটির মধ্যে আইডিয়াল রেশিওটা কত, কারেন্ট রেশিওর বেসিক্যালি আমাদের কি শো করে, ঠিক আছে। রেশিও অ্যানালিসিস আমরা কেন করে থাকি, রেশিও অ্যানালিসিস বেসিক্যালি কেন করা হয়, তারপর হচ্ছে আমাদের আইডিয়াল শেয়ার হোল্ডার্স ফান্ড অ্যান্ড লং টার্ম লোনের মধ্যে আইডিয়াল রেশিওটা কত, কস্ট অফ গুডস সোল্ড যেটা রয়েছে, কস্ট অফ গুডস সোল্ডের ফর্মুলাটা কি। নেক্সট পরের প্রশ্ন যেটা রয়েছে কোশ্চেন নাম্বার 14, যেখানে আমাকে বলছে শর্ট টার্ম পজিশন অ্যান্ড লং টার্ম পজিশনের মধ্যে ফিনান্সিয়াল পজিশনের জন্য আমরা কি রেশিও মেজার করি। আর নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এই পেজে এইগুলোই বেশ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেগুলো আমি দাগিয়ে দিলাম, ঠিক। নেক্সট তারপরে যেটা তোমরা পাবে, পরের পেজে আমি চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন নাম্বার 18 থেকে আমি আবার শুরু করছি, আবার শেষে গিয়ে আমি এই পার্টিকুলার চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আবার তোমাদেরকে বলে দেবো কোনগুলো। ফার্স্ট প্রথম যে প্রশ্ন কোশ্চেন নাম্বার 18, সেখানে বলছে গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল ইজ সাম অফ টোটাল। তো গ্রস একটা জিনিস মাথায় রাখবে, গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল বলতে আমরা কি বুঝি? গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল বেসিক্যালি হচ্ছে কারেন্ট অ্যাসেটসকে বোঝায়, ঠিক আছে। গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে কারেন্ট অ্যাসেটসকে বোঝায়। তোমরা যেটা করো ওয়ার্কিং ক্যাপিটাল বের করো, কি বের করো? ওয়ার্কিং ক্যাপিটাল বা কার্যকরী মূলধন যেটা বের করো, ছোট্ট করে WC ওয়ার্কিং ক্যাপিটাল। তখন তোমরা কি করো না কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটি করো, ঠিক আছে। তখন যে তুমি ওয়ার্কিং ক্যাপিটালটা পাও, এই ওয়ার্কিং ক্যাপিটালটাকে বলা হয় নেট ওয়ার্কিং ক্যাপিটাল, এটাকে বলা হয় নেট ওয়ার্কিং ক্যাপিটাল।
আর তুমি যদি শুধু লেখো কারেন্ট অ্যাসেটস ইকুয়াল টু ওয়ার্কিং ক্যাপিটাল, কারেন্ট অ্যাসেটস ইকুয়াল টু ওয়ার্কিং ক্যাপিটাল, তখন এই যে ওয়ার্কিং ক্যাপিটাল এইটাকে বোঝায় গ্রস। মানে আমরা যদি কারেন্ট লায়াবিলিটিকে মাইনাস না করি তখন তাকে বলা হয় গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। তো এখানে কারেক্ট অ্যান্সারটা কি হবে, সেটা হচ্ছে গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল বেসিক্যালি সাম অফ কারেন্ট অ্যাসেটস। কারেন্ট অ্যাসেটস এর সাম অফটাই হচ্ছে আমার গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17 আমাকে কি বলছে, দ্য রিটার্ন অন নেট ওয়ার্থ রেশিও ইজ অবটেন বাই ডিভাইডিং দ্য নেট প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স বাই। তো আমরা কি বলছে না, নেট রিটার্ন অন নেটওয়ার্থ রেশিওটা অবটেন করি কিভাবে, নেট প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স সেটাকে ডিভাইড করে, কি দিয়ে ডিভাইড করি না, ডিভাইড করি প্রোপাইটার্স ফান্ড দিয়ে। কি দিয়ে ডিভাইড করে আমরা পেতে পারি, সেটা হচ্ছে প্রোপাইটার্স ফান্ড। রিটার্ন অন নেটওয়ার্থ, রিটার্ন অন নেটওয়ার্থ, সরি, রিটার্ন অন নেটওয়ার্থ এটা আমরা কিভাবে অবটেন করি, এটা অবটেন করা হয় নেট প্রফিট ডিভাইডেড বাই, নেট প্রফিট বিফোর ট্যাক্স অ্যান্ড ইন্টারেস্ট ডিভাইডেড বাই, যেটা আমরা করি সেটা হচ্ছে প্রোপাইটার্স ফান্ড অর ক্যাপিটাল এমপ্লয়েড করে। দ্যাট ইজ ডি এর যে উত্তরটা আছে সেইটা। এবার 20 নম্বর প্রশ্ন থেকে আমাদের কি আছে না, সামস আছে, সামস গুলো সলভ করতে হবে। তো প্রথম যে প্রশ্নটা, ইফ কারেন্ট রেশিও 2:5 হয়, ওয়ার্কিং ক্যাপিটাল যদি আমার 60,000 হয়ে থাকে, তাহলে হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট অ্যাসেটস। তো আমার কারেন্ট অ্যাসেটস এর ভ্যালু কত হবে, ঠিক আছে। তো এখানে একটু প্রশ্নটা আমি ভুল করেছি, কারেন্ট রেশিওটা হবে 2.5, কারেন্ট রেশিও আমার বলছে 2.5, 2:5 না 2.5। কারেন্ট রেশিও যদি 2.5 হয়, ওয়ার্কিং ক্যাপিটাল যদি 60,000 হয়, হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট অ্যাসেটস। তো কারেন্ট অ্যাসেটস এর অ্যামাউন্টটা কত হবে সেটা আমাকে জিজ্ঞাসা করেছে, ঠিক আছে। তো কোশ্চেন নাম্বার এটা হচ্ছে 20 নম্বর প্রশ্ন। কিভাবে সলভ করছি দেখে নাও। তো কারেন্ট রেশিও আমি ছোট করেই করছি, কারেন্ট রেশিও মানে কি জানি, সিএমআই সিএল। কারণ তোমাদের এক্সাম এমসিকিউতে হবে, তো বেশি সময় পাবে না, 1 ঘন্টার মতোই সময় দেওয়া হবে। তো এই 1 ঘন্টার মধ্যে কিন্তু সলভ করতে হবে, তো খুব বড় করে লেখার কোনো দরকার নেই, শর্ট ফর্মে লিখবে। তো এইটা আমাকে বলেছে 2.5 1:1, ঠিক আছে। আর আমাকে যেটা বলেছে ওয়ার্কিং ক্যাপিটাল, আর একটা বলেছে ওয়ার্কিং ক্যাপিটাল, এইটা আমাকে বলে দিচ্ছে 60,000। তো আমরা এইটাকে সলভ করে নিই, ক্রস গুণ হবে এটাকে, সি এটা 1 এর সঙ্গে গুণ হয়ে যাবে আর এটা এর সঙ্গে ক্রস গুণ হচ্ছে, হ্যাঁ। তো এই সি ইকুয়াল টু আমরা কি বলতে পারি, 2.5 সিএল। ওকে, আর ওয়ার্কিং ক্যাপিটালের ফর্মুলা কি, সিএ মাইনাস সিএল। আমাকে যদি এখানে পার্টিকুলারলি মেনশন করেনি যে এটা গ্রস না নেট, আমি ধরে নেবো এটা নেট। এটা কি নেট, নেট মানে কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটি, এটা ইকুয়াল টু আমাকে বলেছে 60,000। ওকে, আর আমাকে বের করতে হবে কারেন্ট অ্যাসেটস এর ভ্যালু কত। তো সি এর ভ্যালু আমাকে জিজ্ঞাসা করেছে, সি এ আমার কত হবে, ঠিক আছে। তো আমাকে যদি সি এ বের করতে দেয় তাহলে আমি কি করব, আচ্ছা আমরা একটা কাজ করি, তো আমাকে সি এ বের করতে হবে। তো এই 2.5টা এ পাশে কিসে আছে, গুণে আছে, 2.5 ইন্টু সিএল আছে। আমি একটা কাজ করি, এই 2.5টাকে সি এর নিচে নিয়ে চলে যাই, ভাগ হয়ে চলে আসবে এখানে। তো আমি কি লিখতে পারি, সিএল ইকুয়াল টু সিএ বাই 2.5। ওকে, তো সিএ বাই 2.5 আমি এখান থেকে ডাইরেক্টলিও করতে পারতাম। তো আমি এটা এই সিএলটা এ পাশে পাঠিয়ে দিই আর 2.5টা এখানে পাঠিয়ে দিই, তাহলে সিএ বাই 2.5 ইকুয়াল টু সিএল হতো, ঠিক আছে। আমি এখানে কারেন্ট অ্যাসেটস এর ভ্যালু বের করব, আমি সিএল ভ্যালু কত বলছি, সিএ বাই 2.5। তো এখানে সিএ মাইনাস, আর সিএল এর ভ্যালু আমি কি বের করছি, সিএল এর ভ্যালু বের করেছি সিএ বাই 2.5, এটা আমি বের করেছি, এটা ইকুয়াল টু হচ্ছে 60,000। এবার এটাকে সলভ করতে হবে, কিভাবে সলভ করবে, এর নিচে কত 1 আছে, এটা দিয়ে গুণ করে দে, গুণ করে দাও, 2.5 সিএ মাইনাস সিএ হয়ে যাবে ডিভাইডেড বাই 2.5 ইকুয়াল টু
60,000। এবার এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে আর এটা থেকে এটা মাইনাস হয়ে যাবে। আচ্ছা, সি এর আগে কত আছে? 1 আছে, তাহলে এটা 2.5 থেকে 1 বাদ দিয়ে দিলে হয়ে যাচ্ছে 1.5 CA ডিভাইডেড বাই 2.5 ইকুয়াল টু 60,000। আরও যদি সলভ করি কিভাবে হবে? তো CA ইকুয়াল টু 60,000 বাই এটা গুণ হয়ে এখানে চলে যাবে এর পাশে 2.5 আর 1.5টা নিচে চলে আসবে 1.5। এবার এটাকে সলভ করে নাও। আচ্ছা, এটাকে সলভ করলে যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে 1 লাখ টাকা। তোমরা বাড়িতে বসে সলভ করো। আচ্ছা, এই পয়েন্ট তুলে যাচ্ছে, ওপরে নিচে পয়েন্ট তুলে দিল। 15 দিয়ে এটাকে যদি ভাগ করি, 4 15 60 মানে 40,000, সরি 4,000। 4,000 ইন্টু 25 করলে 1 লাখ হয়ে যায়। ঠিক আছে, তো এইভাবে তুমি এই ক্যালকুলেশনটা করবে। বোঝা গেছে? আশা করি যেভাবে বোঝানোর চেষ্টা করছি তোমরা বুঝতে পারছো। এরকম আরো অনেক প্রশ্নই আছে যেগুলো তোমাদেরকে করে তো দেখাতেই হবে। নেক্সট, তারপরে তাহলে আচ্ছা, তাহলে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার যেটা আসছে সেটা হচ্ছে 1 লাখ টাকা। তো 20 নাম্বার প্রশ্নের কারেক্ট অ্যান্সার হচ্ছে 1 লাখ টাকা। নেক্সট 21, সেলস বলেছে 4 লাখ, গ্রস প্রফিট বলেছে 25%, ক্লোজিং স্টক আমাকে বলেছে 50,000, হোয়াট উইল বি দ্য স্টক টার্নওভার রেশিও। তো আমাকে যেটা বের করতে হবে স্টক টার্নওভার রেশিও। 21, স্টক টার্নওভার রেশিও, STR বলে লিখলাম। স্টক টার্নওভার রেশিওর ফর্মুলা কি? তোমরা জানো কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ স্টক, এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, তো একটু আগে আমি যখন তোমাদেরকে পড়াচ্ছিলাম কস্ট অফ গুডস সোল্ড কিভাবে বের করেছিলাম না, কস্ট অফ গুডস সোল্ড বের করার ফর্মুলা হচ্ছে সেল মাইনাস জিপি করলে আমি কস্ট অফ গুডস সোল্ড পেয়ে যাই। ঠিক আছে, তো সেল হচ্ছে 4 লাখ টাকা আর গ্রস প্রফিট হচ্ছে 25%। তুমি যদি 4 লাখ টাকার 25% করো তাহলে তুমি গ্রস প্রফিট পেয়ে যাবে। 4 লাখের 25% যদি করো সেখানে আসবে 1 লাখ টাকা। তো তোমার গ্রস প্রফিট হচ্ছে 1 লাখ। ঠিক আছে, তো তুমি কস্ট অফ গুডস সোল্ড কিভাবে পাবে না, কস্ট অফ গুডস সোল্ড পাবে 4 লাখ মাইনাস 1 লাখ টাকা করে দাও। সেল থেকে জিপি বাদ দিলে কস্ট অফ গুডস সোল্ড হয়ে যায়। তো 1 লাখ টাকা আমার প্রফিট, সেল হচ্ছে 4 লাখ, ডিভাইডেড বাই অ্যাভারেজ স্টক। অ্যাভারেজ স্টক আমাকে এখানে যেটা বলেছে, এখানে অ্যাভারেজ বলে দেয়নি, ক্লোজিং স্টকটা বলে দিয়েছে। যদি অ্যাভারেজ স্টক না বলে দেয়, যে স্টকসের ভ্যালু দেওয়া থাকবে সেটা দিয়ে ডিভাইড করে দেবে। ঠিক আছে, তো এখানে ক্লোজিং স্টকটা দেওয়া আছে, সেটাই আমি ধরে নিচ্ছি, অ্যাজিউম করে নিচ্ছি ওটাই আমার অ্যাভারেজ স্টক। তো আমার এখানে স্টকটা হচ্ছে 50,000, এনে লিখে দিই অ্যাভারেজ স্টক হচ্ছে 50,000। তো কত দাঁড়াবে? 3 লাখ বাই 50,000 মানে 6 টাইমস। এটার কারেক্ট অ্যান্সার হবে 6 টাইমস। ঠিক আছে, কিভাবে করলাম? জাস্ট ফর্মুলাগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। স্টক টার্নওভার রেশিওর ফর্মুলা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ স্টক। কস্ট অফ গুডস সোল্ড কিভাবে পাওয়া যায় না, সেল মাইনাস জিপি করে। সেল আমাকে প্রশ্ন বলেছিল 4 লাখ আর জিপি রেশিও বলে দিয়েছিল 25%। তো 4 লাখে 25% যদি তুমি করো তাহলে 1 লাখ টাকা পাবে। তো 4 লাখ থেকে 1 লাখ যদি বাদ দিয়ে দাও তাহলে তোমার কস্ট অফ গুডস সোল্ড হয়ে যায়। তো 4 লাখ থেকে 1 লাখ বাদ দিলে 3 লাখ। আর অ্যাভারেজ স্টক আমাকে বলে দেয়নি, আমাকে যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে ক্লোজিং স্টক। তো ওটা কত বলেছে? ওটা বলে দিয়েছে আমার 50,000। তো ওটাই আমরা এখানে বসিয়ে দিয়েছি। তো 3 লাখ বাই 50,000 যদি করি 6 টাইমস আসে, 6। তো স্টক টার্নওভার রেশিও বা ডেটাস টার্নওভার রেশিও বা ক্রেডিটার্স টার্নওভার রেশিও, এইগুলো রেশিও আকারে লেখে না, এগুলো টাইমস হিসাবে বেরোয়, টাইমস আকারে। ঠিক আছে, তো 21 এর কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা 21A, 6 টাইমস। নেক্সট, স্টক টার্ন রেশিও যেটা আমাকে বলেছে 5 টাইমস, হোয়াট উইল বি দ্য অ্যাভারেজ হোল্ডিং পিরিয়ড ডেজে। তো স্টক টার্নওভার রেশিও যদি আমাকে যেটা বলেছে সেটা বলেছে 5 টাইমস। তো অ্যাভারেজ হোল্ডিং পিরিয়ডটা কিভাবে বের করবো? অ্যাভারেজ হোল্ডিং পিরিয়ড মিনস স্টকটা, আমি একবার স্টক যদি কিনে আনি তাহলে সেই স্টকটা আমার পুরোপুরি বিক্রি হতে কতটা সময় লাগে। স্টক টার্নওভার রেশিওর মানেটা তোমাদেরকে বোঝা উচিত। স্টক টার্নওভার রেশিও বেসিক্যালি মানে হচ্ছে আমি একটা স্টক কিনে আনলাম বা একটা গুডস কিনে আনলাম, সেই গুডসটা কিনে আনা থেকে পুরোপুরি বিক্রি হয়ে যাওয়া পর্যন্ত কতদিন সেটা আমার দোকানের মধ্যে পড়ে থাকে বা ব্যবসার মধ্যে সেই গুডসটা পড়ে থাকে। আমি 100 টাকার গুডস কিনে আনলাম, আমার 1 মাস সময় লাগলো পুরো 100 টাকার গুডস বিক্রি করতে। তাহলে ওই 1 মাস যে সময়টা
সেটাই হচ্ছে ওই হোল্ডিং পিরিয়ড। তো এখানে আমাদেরকে ওইরকম ভাবে বলে দেয়নি, আমাদেরকে স্টক টার্নওভার রেশিও বলে দিয়েছে, সেইটা ধরে আমাকে বলতে হবে। ঠিক আছে, আমার স্টক টার্নওভার রেশিও হচ্ছে 5 টাইমস, তার মানে বছরে আমার 5বার স্টক কিনে আনা এবং পুরোটাই বিক্রি হয়ে যায়, 5বার হয়। তার মানে ওই একবার কিনে আনলে কতদিন সেটা চলে, অ্যাভারেজ হোল্ডিং পিরিয়ড বের করতে হবে। তো এটা ডেজে বের করতে বলেছে, সেটা আমরা কি করব, 365 ডিভাইডেড বাই 5 করে দেবো। কি করব, 365 ডিভাইডেড বাই 5। তো বছরে আমাকে বের করতে হবে 360/5 করে দাও, ইকুয়াল টু 73 ডেজ হয়। ঠিক আছে, তার মানে একবার যদি আমি কিনে আনি 73 ডেজ আমার ওই স্টকটা পুরোপুরি বিক্রি করতে সময় লাগে। আবার আফটার 73 ডেজ আমি স্টক আবার নিয়ে আসি, অর্ডার করে দিই, 73 মানে 74 ডেটে আবার চলে আসে, আবার সেটা বিক্রি করতে আবার 73 ডেজ লাগে। ঠিক আছে, এটার মানে হচ্ছে অ্যাভারেজ হোল্ডিং পিরিয়ড। নেক্সট, পরেরটা বলছে অপারেটিং রেশিও, আমাকে বলেছে 82%। অপারেটিং রেশিও যেটা আমাকে বলেছে সেটা হচ্ছে 82%। অপারেটিং রেশিও মানে হচ্ছে অপারেটিং কস্ট কত, মানে ব্যবসাটা চালানোর জন্য কত খরচ হয়। তো ব্যবসাটা চালানোর জন্য আমার খরচ হচ্ছে 82%। আমরা জানি যে যে নেট প্রফিট হয় বা গ্রস প্রফিট আমরা যেটাকে ধরি, সেটা আমার কত, 100 হয়। ঠিক আছে, যে প্রফিটটা হচ্ছে সেটা 100। আমরা যখন অপারেটিং প্রফিট বের করতে চাই, তো গ্রস প্রফিট থেকে আমরা যে অপারেটিং এক্সপেন্সেস গুলো বাদ দিই, অপারেটিং এক্সপেন্সেসটাই হচ্ছে আমার অপারেটিং রেশিও। তো অপারেটিং রেশিও হচ্ছে 82%, আর আমার যে গ্রস প্রফিট হয়েছে সেটা হচ্ছে 100। গ্রস প্রফিটটা আমরা যখন ধরি তখন অ্যাজিউম করার সময় 100 ধরি, তো ওটা 100, আর অপারেটিং বা অপারেটিং এক্সপেন্সেস যেটা 82%। তো অপারেটিং প্রফিট কত, বাকি পোর্শনটা 100 থেকে মাইনাস করে দাও, তো এটার কারেক্ট অ্যান্সার হবে 18%। ঠিক আছে, নেক্সট, পরের প্রশ্নটা ঠিক কিছুক্ষণ আগে যে অঙ্কটা করেছি তার মতোই, সেটা হচ্ছে ক্রেডিটার্স টার্নওভার রেশিও হচ্ছে 8, ক্রেডিটার্স টার্নওভার রেশিও হচ্ছে 8, হোয়াট উইল বি দ্য অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড, অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ডটা কত, সেটা আমাকে জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, এখানে যে এমসিকিউ এর যে উত্তরগুলো দেওয়া আছে সেগুলো সব মান্থসে দেওয়া, তো আমরাও পুরো অ্যান্সারটা যেটা বের করব সেটা মান্থসে বের করব। ঠিক আছে, তো অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড, আমার ক্রেডিটার্স টার্নওভার রেশিও হচ্ছে 8, দ্যাট মিনস আমি সারা বছরে 8বার ক্রেডিটার্সকে টাকা পে করি। ক্রেডিটার্স টার্নওভার রেশিওর মানে কি, ক্রেডিটার্সকে আমি কিনে আনলাম গুডস, কিনে আনার কত সময়ের মধ্যে মানে আমি তাকে পেমেন্ট করে দিই। টার্ন ওভার মানে আমি গুডস কিনে আনছি এবং সেটার টাকা ফেরত দিচ্ছি, সেটাকে বলছে আমার ক্রেডিটার্স টার্নওভার রেশিও। এবার এটা কত, আমার টাইমসে বলেছে 8 টাইমস, বাট আমাকে জিজ্ঞাসা করেছে আমাকে পার্টিকুলার মান্থসে কত সময় যাচ্ছে, মানে একবার কিনে আনার কতদিনের মধ্যে তাকে আমি পে করছি, সেইটা আমাকে জিজ্ঞাসা করেছে। তো তোমরা কি করবে, মান্থস বলেছে, আমরা জানি বছরে 12টা মান্থ হয়, তাহলে 12 বাই ক্রেডিটার্স টার্নওভার রেশিও বা 8 করে দাও। 12 বাই যদি 8 করো, এটার ভ্যালু আসে 1.5, তাহলে 1.5 হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে বি এরটা। বোঝা গেল, আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট, পরের প্রশ্ন 25, if stock turnover ratio is 6, average stock is 40,000, what then cost of goods sold will be। আমাকে স্টক টার্নওভার রেশিও বলে দিয়েছে 6 আর অ্যাভারেজ স্টক বলেছে 40,000, তো কস্ট অফ গুড সোল্ড কত হবে। ঠিক আছে, তো একটু আগে আমি 21 এর একটা প্রশ্ন করেছিলাম, সেখানে আমি বলেছিলাম স্টক টার্নওভার রেশিওর ফর্মুলা হচ্ছে কস্ট অফ গুড সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ স্টক। ঠিক আছে, তো আমার এই প্রশ্নে আমাকে স্টক টার্নওভার রেশিওটা বলে দিয়েছে, অ্যাভারেজ স্টকটা বলে দিয়েছে, কস্ট অফ গুডস সোল্ডটা বের করতে বলেছে। তো আমরা কি করতে পারি, ক্রস গুণ করে নেবো, স্টক টার্নওভার রেশিওর সঙ্গে যদি অ্যাভারেজ স্টকটা গুণ করে দিই, ক্রস গুণ হয়, তাহলে আমরা কস্ট অফ গুডস সোল্ডটা পেয়ে যেতে পারি। ঠিক আছে, তো এই কস্ট অফ গুডস সোল্ড মানে কি, স্টক টার্নওভার রেশিও ইন্টু অ্যাভারেজ স্টক, গুণ করে দিই। তো স্টক টার্নওভার রেশিও আমার এখানে কত, 6, আর অ্যাভারেজ স্টক হচ্ছে 40,000। তো 40,000 ইন্টু যদি 6 করে দিই তাহলে উত্তরটা চলে আসবে, 40,000 ইন্টু 6 যদি করি সেক্ষেত্রে উত্তরটা হবে সি এরটা, 2,40,000। ঠিক আছে, এবার কারেক্ট অ্যান্সার হচ্ছে 2,40,000। নেক্সট, পরের প্রশ্ন
পরের প্রশ্নটা ওয়ার্কিং ক্যাপিটাল ইজ, তো ওয়ার্কিং ক্যাপিটালের ফর্মুলাটা কি? তো এখানে আমরা ওয়ার্কিং ক্যাপিটালের যে ফর্মুলাটা আমি একটু আগে বলেছিলাম, কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটি। ঠিক আছে, এখানে যদি প্রশ্নে আমাকে কোনো সময় ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে বলে, তো ধরে নেবে সেটা আমাকে নেট ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে বলেছে। আর যদি আমাকে গ্রস বলে সেটা কিন্তু মেনশন করবে। নর্মাল এখানে যেরকম ওয়ার্কিং ক্যাপিটাল বলেছে, তার মানে সেটা নেট বলেছে, নেট ওয়ার্কিং ক্যাপিটাল কত। আমাকে যদি গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে বলে, সেক্ষেত্রে কিন্তু আমাকে মেনশন করবে যে গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল ইজ, বা গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল ফর্মুলা কি। ঠিক আছে, তো সেটা তোমাকে মাথায় রাখতে হবে। নেট যেটা বলে দেবে সেটা নেট, যদি গ্রস মেনশন না করে। ঠিক আছে, নেক্সট আইডিয়াল কারেন্ট রেশিও। আইডিয়াল কারেন্ট রেশিও কত, এটা আমি প্রথমে একবার করিয়েছি। আইডিয়াল কারেন্ট রেশিওর ফর্মুলা হচ্ছে 2:1। এটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভালো করে দেবে। নেক্সট একটা সামস দিয়েছে, কারেন্ট রেশিও বলেছে 3:1, ওয়ার্কিং ক্যাপিটাল 1,20,000, কারেন্ট লায়াবিলিটি কত, বের করে দেখিয়ে দিই। একটু আগে এরকম একটা অঙ্ক করেছি, এটা হচ্ছে 28। সেটা আমাকে বলছে কারেন্ট রেশিও মানে আমরা কি জানি, কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট অ্যাসেটস বাই কারেন্ট লায়াবিলিটি। ঠিক আছে, এটা আমাকে বলে দিয়েছে 3:1। আর আমাকে বলে দিয়েছে ওয়ার্কিং ক্যাপিটাল বলছে 1,20,000, আর একটা দিয়ে দিয়েছে ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে 1,20,000। আমাকে বের করতে কি হবে, কারেন্ট লায়াবিলিটিটা বার করতে হবে। আমাকে বার করতে হবে কারেন্ট লায়াবিলিটি। তো সিএল ইকুয়াল টু এইটা আমাকে বার করতে হবে। ওকে, তো আমার এখানে কি করতে হবে, তো আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এটাকে ক্রস গুণ করে নিই। সিএ ইকুয়াল টু আমি লিখতে পারি 3CL, সিএ ইকুয়াল টু কি লিখতে পারি, 3CL। আর ওয়ার্কিং ক্যাপিটাল মানে আমরা কি জানি, সিএ মাইনাস সিএল ইকুয়াল টু 1,20,000। ঠিক আছে, তো এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে সি এর ভ্যালু আমরা বের করেছি, সি এর ভ্যালু হচ্ছে 3CL। তো এই সি এর জায়গায় আমরা লিখতে পারি 3CL। ঠিক আছে, মাইনাস সিএল ইকুয়াল টু 1,20,000। তো 3CL থেকে 1CL যদি বাদ দিই, সেটা পড়ে থেকে 2CL ইকুয়াল টু হচ্ছে 1,20,000। আচ্ছা, সিএল এর ভ্যালু হচ্ছে 1,20,000 ডিভাইডেড বাই 2, ভ্যালু হয়ে যায় 60,000। তো কারেন্ট লায়াবিলিটির ভ্যালু কত, 60,000। জাস্ট ফর্মুলাটা তোমরা যদি সলভ করতে জানো, তাহলেই কিন্তু তোমাদের অ্যান্সার গুলো চলে আসবে। তো এখানে কারেন্ট লায়াবিলিটির ভ্যালু হচ্ছে 60,000। নেক্সট পরের প্রশ্ন আমাকে বলছে টোটাল সেলস হচ্ছে আমার কত, 4 লাখ, গ্রস প্রফিট হচ্ছে 80,000, নেট প্রফিট আমার 40,000। নেট প্রফিট রেশিওটা কত আমাকে বার করতে বলেছে। নেট প্রফিট রেশিওর ফর্মুলা কি, নেট প্রফিট রেশিওর ফর্মুলা হচ্ছে নেট প্রফিট বাই সেলস ইন্টু 100। ঠিক আছে, তো নেট প্রফিট কত, 40,000 বাই সেলস হচ্ছে 4 লাখ ইন্টু 100। এটা সলভ করলে পাবে 10%। তো নেট প্রফিট রেশিও কত, 10%। ফর্মুলা কিন্তু মুখস্থ করতেই হবে, ফর্মুলা যদি না জানো তাহলে কিন্তু অ্যান্সার করা যাবে না। আর এই পার্টিকুলার যে তোমরা যে চ্যাপ্টারটা করছো, এই চ্যাপ্টারে কিন্তু তোমাদের অ্যারাউন্ড 15 মার্কস আছে, 15 নাম্বার কিন্তু এই পার্টিকুলার চ্যাপ্টার থেকেই তোমাদের আসবে। ঠিক আছে, তো আমি এক্সপেক্ট করব তোমরা এই চ্যাপ্টারের সমস্ত ফর্মুলা গুলো তোমরা জানবে। ঠিক আছে, আমি যদি তোমাদের এটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের যেটা তোমাদের সিলেবাস, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল যেটা দিয়েছে, সেই সিলেবাসটা এখানে রয়েছে। সেখানে আমরা যদি থার্ড সেমিস্টারে যাই, সেমিস্টার 3, ক্লাস 12 সেমিস্টার 3, এইখানে তুমি যদি দেখো যে অ্যানালিসিস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এই অ্যানালিসিস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট এর মধ্যেই তোমার
অ্যাকাউন্টিং রেশিও রয়েছে। তো এখানে তুমি যদি ভালো করে দেখো মার্কস আছে 15, তো এখানে 15টা নাম্বার আছে তোমার শুধুমাত্র এই রেশিও অ্যানালিসিস চ্যাপ্টারে। ঠিক আছে, রেশিও অ্যানালিসিস এই পার্টিকুলার পজিশন থেকে তোমরা 15 মার্কস পাবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা ভালো করে প্র্যাকটিস করা অবশ্যই তোমাদের জন্য করতেই হবে। ঠিক আছে, আর যে ফর্মুলাগুলো আছে ওই ফর্মুলাগুলো একটু ভালো করে পড়লেই আশা করি এই চ্যাপ্টার খুব ইজিলি তোমরা সলভ করতে পারবে। পুরোটাই হচ্ছে এই ফর্মুলাটা মনে রাখা এবং কিভাবে সেটাকে ইউজ করতে হয় বা অ্যাপ্লাই করতে হয়। এইটুকুনি যদি তোমরা শিখে যাও, এই চ্যাপ্টারে 15 মার্কস পাওয়া কোনো ব্যাপার না, খুব ইজিলি তোমরা পেতে পারবে। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্নে আসি। নেক্সট, এই পার্টিকুলার যে ভিডিওতে আমরা 42টা প্রশ্ন নিয়েছি, আমরা অলরেডি 29টা সলভ করে ফেলেছি, আর 13টা প্রশ্ন আছে, তো তাড়াতাড়ি সলভ করে দিচ্ছি তোমাদের জন্য। ক্যাশ সেলস হচ্ছে 40% অফ ক্রেডিট সেলস। ক্যাশ সেলসটা কত? এখানে ক্যাশ সেলসটা বলেছে 40% অফ ক্রেডিট সেলস। ক্রেডিট সেলসের 40% হচ্ছে ক্যাশ সেলস। টোটাল সেলস হচ্ছে 2,80,000। দেন ক্যাশ সেলস কত? ঠিক আছে, তো আমরা এখানে একটা ধরে নেব, লেট ক্রেডিট সেলস ইকুয়াল টু, ক্রেডিট সেলসটা কত? ক্রেডিট সেলস আমি ধরে নিচ্ছি এক্স, আর ক্যাশ সেলস কত? ক্যাশ সেলস আমাকে বলেছে ক্রেডিট সেলসের কত বলেছে? ক্রেডিট সেলসের 40% অফ ক্রেডিট সেলস। তো ক্যাশ সেলসটা কত? এক্স ইন্টু 40%। তো এক্স ইন্টু 40% করলে কত? এক্স ইন্টু 40% মানে কি? 40/100। আমি কি লিখতে পারি? 4 এক্স, 0 0 কেটে দিলাম। আচ্ছা, এই জিরোর জন্য পয়েন্ট চলে আসবে, তার মানে আমি 4 এর আগে একটা পয়েন্ট দিয়ে দেবো, 0.4x। তো এটা কত হয়ে যাচ্ছে? 0.4x। আমার ক্যাশ সেলস কত? 0.4x। ঠিক আছে, এটা আমাকে প্রশ্নে বলে দিয়েছে। নেক্সট পরের পার্টে আমি কি করব? আমি জানি টোটাল সেলসের ফর্মুলা কি। টোটাল সেলস, টোটাল সেলসের ফর্মুলা কি? টোটাল সেলসের ফর্মুলা হচ্ছে ক্যাশ সেলস প্লাস ক্রেডিট সেলস। ক্যাশ সেলস প্লাস ক্রেডিট সেলস। ক্যাশ সেলস আমার কত? এইটা 0.4x, ক্রেডিট সেলস হচ্ছে x, তাহলে এই দুটো যোগ করলে হয়, x এর আগে কত আছে? 1 আছে, তাহলে এটা যদি যোগ করে দাও সেটা হয়ে যায় 1.4x। ঠিক আছে, তাহলে এই দুটো যোগ করে আমাকে প্রশ্নে আমাকে বলে দিয়েছিল ক্যাশ সেলস আর ক্রেডিট সেলস যোগ করলে পাওয়া যায় টোটাল সেলস, সেটা আমাকে বলে দিয়েছে 2,80,000। তাহলে আমি সেই ভ্যালুটা এখানে পুট করতে পারি। ক্যাশ সেলস প্লাস ক্রেডিট সেলস এই দুটো মিলিয়ে হচ্ছে আমার 2,80,000 ইকুয়াল টু 2,80,000। আমাকে এই ভ্যালুটা বের করতে হবে। আমি এক্স, তাহলে 1.4 যেটা রয়েছে সেটা যদি এদিকে চলে আসে ভাগে চলে আসবে, তো 2,80,000 ভাগ 1.4 যদি আমি করি, তাহলে আমার যে ভ্যালুটা আসবে, তো এক্স, একটা মিনিট, এটা করলে আমার যে ভ্যালু আসছে, পয়েন্টটা যদি তুলে দিই, 0 চলে আসবে, তো এক্স এর ভ্যালু হচ্ছে 2 লাখ। তো এক্স এর ভ্যালু দাঁড়াচ্ছে 2 লাখ টাকা। ঠিক আছে, এক্স এর ভ্যালু কত? 2 লাখ টাকা। তো এক্স হচ্ছে আমার ক্রেডিট সেলস, আমাকে বের করছে ক্যাশ সেলস কত হবে, সরি ক্যাশ সেলসটা কত হবে আমাকে জিজ্ঞাসা করেছে। তো এক্স হচ্ছে আমার ক্রেডিট সেলস, সেটা হচ্ছে 2 লাখ, টোটাল সেলস হচ্ছে 2,80,000। তাহলে ক্যাশ সেলস কিভাবে পাবো? জাস্ট মাইনাস করে দাও, 2,80,000 মাইনাস 2 লাখ, তো ক্যাশ সেলস হচ্ছে আমার 80,000 টাকা। ঠিক আছে, মিলে গেল। তো এখানে আমার যেটা ক্যাশ সেলস হবে সেটা হচ্ছে, এর উত্তরটা আসবে 80,000 টাকা। নেক্সট, পরের প্রশ্ন 31, assuming a year comprises 365 days, তো বছরে 365টা দিন ওরা ধরে নিয়েছে। ইফ স্টক টার্নওভার রেশিও ইজ 5, যদি স্টক টার্নওভার রেশিও যদি 5 হয়,
দেখ স্টক টার্নওভার পিরিয়ড উইল বি, স্টক টার্নওভার পিরিয়ডটা কত, তাহলে স্টক টার্নওভার রেশিও হচ্ছে 5, তার মানে বছরে 5বার আমি স্টক কিনে আনি এবং সেটা বিক্রি করি, ঠিক আছে। তাহলে আমাকে পিরিয়ডটা বের করতে বলছে, মানে সময়টা। তাহলে একবার স্টক কিনে আনলে সেটা পুরোপুরি বিক্রি হতে কত সময় লাগে, সেটা কিভাবে করবে না, খুব সোজা। 365 বছরে দিন থাকে, 5 দিয়ে ভাগ করে দাও। বছরে 5বার তুমি স্টক কিনে আনো এবং বিক্রি করো, ভাগ করে দাও, জাস্ট ভাগ করে দিলেই উত্তরটা চলে আসবে 73 ডেজ। তো এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে 73 ডেজ। তো ডি এরটা কারেক্ট উত্তর, ঠিক আছে। নেক্সট যে প্রশ্নটা সলভ করব সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 32, যেখানে আমাকে জিপি রেশিও বলেছে 12% অন কস্ট প্রাইস, আর সেলিং প্রাইসটা বলেছে 2,24,000। দেন গ্রস প্রফিট উইল বি, গ্রস প্রফিটটা কত হবে সেটা আমাকে বার করতে বলেছে। তো এখানে আমার যে প্রবলেমটা হলো সেটা হচ্ছে জিপি রেশিওটা আমাকে বলেছে কস্ট প্রাইসের উপর, জিপি রেশিওটা কার উপর বলেছে, কস্ট প্রাইসের উপর। আর আমাকে যেটা বলে দিয়েছে দ্যাট ইজ সেলিং প্রাইস, সেলিং প্রাইসটা বলে দিচ্ছে। তো জিপিটা আমাকে দিচ্ছে কস্ট প্রাইসের উপর, আর আমাকে সেলিং প্রাইসটা বলে দিচ্ছে। দেন আমাকে জিপি রেশিও বার করতে বলেছে। তো জিপি রেশিওটা এখানে আমি এই 12% যে জিপি রেশিওটা, অনেকেই ভুল করবে, ডাইরেক্ট 2,24,000-এর ওপর 12% তোমরা অ্যাপ্লাই করে ফেলো। বাট এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই জিপি রেশিওটা বলছে কস্ট প্রাইসের উপর। তো কস্ট প্রাইস এর উপর জিপি রেশিও, আর এটা বলে দিয়েছে সেলিং প্রাইস, দুটো কিন্তু সেম নয়। যদি এখানে আমাকে বলতো জিপি তাও 12% অন সেলিং প্রাইস, এটা কস্ট প্রাইসের জায়গায় যদি লেখা থাকতো সেলিং প্রাইস, তাহলে আমি ডাইরেক্টলি 2,24,000-এর উপর 12% অ্যাপ্লাই করতে পারতাম। বাট এখানে এটা কস্ট প্রাইস দিয়েছে আর এটা আমার সেলিং প্রাইস, দুটো তাহলে এই পার্টিকুলার জিপি রেশিওটা কিন্তু আমি এখানে ইউজ করতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমাকে যেটা প্রশ্নে বলে দেবে, যার ওপর জিপি রেশিও বলে দিয়েছে সেটাকে আমি 100 ধরে নেবো। এখানে আমাকে জিপিটা কার ওপর ধরতে বলেছে, জিপিটা বলেছে কস্ট প্রাইসের উপর, তাহলে আমার কস্ট প্রাইসটাকে আমি ধরবো 100, কস্ট প্রাইসটাকে কত ধরবো 100। আর প্রফিট কত বলেছে 12%, প্রফিটটা কত বলেছে কস্টের ওপর 12%, তো কস্টের ওপর 12% করলে 12 টাকা হয়। তাহলে সেলিং প্রাইস কত দাঁড়াচ্ছে 112 টাকা, কস্ট প্লাস প্রফিট যোগ করলে আমার সেলিং প্রাইস আসে, তো সেলটা হচ্ছে আমার 112। তো আমি আর এখানে যেটা বার করে নেবো সেটা জিপি অন সেল, কি বার করে নেবো, জিপি অন সেলিং প্রাইস। আমার জিপি কত 12 টাকা, সেলিং প্রাইস হচ্ছে 112, ইন্টু 100 আমি করব, করে আমার জিপি রেশিওটা আসছে কত 10.71%, ঠিক আছে। তো জিপি রেশিওটা তোমাকে কিন্তু বার করে নিতে হবে এখানে। আর আমার সেলিং প্রাইস কত 2,24,000, এটার উপর আমি 10.71% অ্যাপ্লাই করব, এটা আসছে 23,990 টাকা। তো এখানে আমি দেখে নিই, এখানে আমার 25,000, 30,000 আর 24,000 দেওয়া আছে। সবচেয়ে নিয়ারেস্ট ফিগার যেটা হচ্ছে সেটা আমার 24,000। তো এখানকার কারেক্ট যে উত্তরটা হবে সেটা হচ্ছে 24,000, ঠিক আছে। আমি নিয়ারেস্ট যেটা থাকবে সেটাই আমি কারেক্ট অ্যান্সার হিসেবে ধরে নিচ্ছি, কারণ আমি যখন জিপি রেশিওটা বার করেছিলাম অ্যাপ্রক্সিমেট করেছিলাম, ঠিক আছে। যদি এরকম প্রশ্ন দেওয়া থাকে যে জিপিটা বলে দিয়েছে একটা জিনিসের ওপর আর আরেকটা বলে দিয়েছে অন্য, দুটো যদি সেম হতো, এখানে যদি এটা সেলিং প্রাইস বলে দিত, আমি 2,24,000-এর উপর ডাইরেক্টলি 12% অ্যাপ্লাই করে নিতাম। বাট এখানে যেটা বলেছে সেটা কস্ট প্রাইস, তার জন্য আমাকে কিন্তু অ্যাডিশনাল ক্যালকুলেশন করতে হবে। তখন যেটা বলে দেবে সেটাকে 100 ধরবে, তারপর যে প্রফিটটা হচ্ছে সেটা লিখে দেবে, দিয়ে সেলটা বের করে নেবে। দেন জিপি অন সেলের যে পার্সেন্টেজ সেটা বার করবে, দেন অ্যাপ্লাই করবে এই সেলিং প্রাইসের ওপর, ঠিক আছে। নেক্সট পরের যে প্রশ্ন চলে আসছি 33, পরের প্রশ্ন আমাদের 33। 33 আমাকে বলছে টোটাল সেলস অ্যান্ড ক্যাশ সেলস অফ এ কনসার্ন, সেটা হচ্ছে 6,48,000। দ্য অ্যামাউন্ট অফ অ্যাভারেজ ডেটার্স ইজ 1,40,000, ডেটাস টার্নওভার রেশিও উইল বি, আমাকে এখানে ডেটাস টার্নওভার রেশিও বার করতে বলছে। কোশ্চেন নাম্বার 33,
আমাকে বার করতে বলেছে ডেটাস টার্নওভার রেশিও, দ্যাট ইজ ডিটিআর, ডেটাস টার্নওভার রেশিও। ডেটাস টার্নওভার রেশিওর ফর্মুলা কি? ক্রেডিট সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ ডেটার্স। এটা হচ্ছে আমার ফর্মুলা, ক্রেডিট সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ ডেটার্স। ঠিক আছে, তো আমাকে বের করতে হবে ক্রেডিট সেলস কত। আচ্ছা, আমাকে বলে দিয়েছে টোটাল সেলস, টোটাল সেলস হচ্ছে 6 লাখ, আর আমার ক্যাশ সেলস হচ্ছে 40,000। আমি যদি টোটাল সেলস থেকে ক্যাশ সেলসটাকে বাদ দিয়ে দিই তাহলে আমি ক্রেডিট সেলস পেয়ে যাব। তো আমি কি করব, 6 লাখ থেকে 40,000 বাদ দিয়ে দেবো, তাহলে আমি ক্রেডিট সেলসটা পেয়ে যাচ্ছি। আর আমার দরকার অ্যাভারেজ ডেটার্স। অ্যাভারেজ ডেটার্স পরিষ্কার প্রশ্নে বলে দিয়েছে 1,40,000, বসিয়ে দাও 1,40,000, সলভ করে দাও। 6 লাখ থেকে যদি আমি 40,000 বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকে 5,60,000 ডিভাইডেড বাই 1,40,000, যদি ভাগ করে দিই যেটা বেরোবে 4 টাইমস। তো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে 4 টাইমস। তো কারেক্ট অ্যান্সার কত? 4 টাইমস। ঠিক আছে, হয়ে গেল। এটা 33 প্রশ্নের 33 নাম্বার যে এমসিকিউ আছে তার কারেক্ট অ্যান্সার এটা হয়ে যাচ্ছে 4 টাইমস। ঠিক আছে, নেক্সট 34, ওয়ার্কিং ক্যাপিটাল ইজ 1,80,000, টোটাল লায়াবিলিটি হচ্ছে 3,90,000, নন কারেন্ট লায়াবিলিটি হচ্ছে 3 লাখ, কারেন্ট রেশিও উইল বি। তাহলে আমাকে কারেন্ট রেশিও কত সেটা আমাকে বার করতে বলেছে। ঠিক আছে, তো প্রশ্নে আমাকে যেগুলো দিয়ে দিয়েছে সেগুলো আগে আমি নোট ডাউন করি। 34, সেখানে বলেছে ওয়ার্কিং ক্যাপিটাল, এটা আমাকে বলেছে 1,80,000। ঠিক আছে, তারপর আমাকে টোটাল লায়াবিলিটি কত বিজনেসের সেটা আমাকে বলে দিয়েছে। টোটাল লায়াবিলিটি মানে কোম্পানির টোটাল দায় কত। টোটাল লায়াবিলিটি আমাকে বলেছে 3,90,000। আর একটা বলেছে নন কারেন্ট লায়াবিলিটি, নন কারেন্ট লায়াবিলিটি যেটা আমাকে বলে দিয়েছে সেটা হচ্ছে 3 লাখ টাকা। নন কারেন্ট লায়াবিলিটি মানে হচ্ছে যেটা কারেন্ট লায়াবিলিটি নয়, সেটা হচ্ছে আমাদের এখানে নন কারেন্ট লায়াবিলিটি। ঠিক আছে, টোটাল লায়াবিলিটি 3,90,000, আর নন কারেন্ট লায়াবিলিটি যেটা আমাকে বলেছে দ্যাট মিন নন কারেন্ট লায়াবিলিটি মানে হচ্ছে যে লায়াবিলিটি বা যে দায়টা ইমিডিয়েট পেমেন্ট করতে হয় না, যে পেমেন্টগুলো ইমিডিয়েট করতে হয় না সেই পেমেন্টগুলোকে বলা হয় নন কারেন্ট লায়াবিলিটি। ঠিক আছে, মানে এগুলোর পেমেন্ট 1 বছরের বেশি সময় থাকে, তখন তাদেরকে বলা হয় নন কারেন্ট লায়াবিলিটি। আর বিজনেসের টোটাল লায়াবিলিটি হচ্ছে 3,90,000। তো আমি যদি টোটাল লায়াবিলিটি থেকে নন কারেন্ট লায়াবিলিটি বাদ দিয়ে দিই তাহলে কারেন্ট লায়াবিলিটিটা পেয়ে যাব। তো কারেন্ট লায়াবিলিটি কি করে পাবো না, টোটাল লায়াবিলিটি মাইনাস নন কারেন্ট লায়াবিলিটি। তার মানে 3,90,000 থেকে 3 লাখ বাদ দিয়ে দাও, পড়ে থাকে কত? 90,000। তো কারেন্ট লায়াবিলিটি হচ্ছে আমার 90,000, বাট আমাকে এটা বের করতে বলেনি, আমাকে বার করতে বলেছে কারেন্ট রেশিও। তো কারেন্ট রেশিওর ফর্মুলাটা হচ্ছে কি, কারেন্ট অ্যাসেটস বাই কারেন্ট লায়াবিলিটি। তো সেখানে আমার এইটা কারেন্ট লায়াবিলিটির ভ্যালুটা লাগবে, বাট এখানে আর একটা আমাকে ভ্যালু বলে দেয়নি, সেই ভ্যালুটা কি, কারেন্ট অ্যাসেটসের ভ্যালু। তো আমাকে এখানে জানি ওয়ার্কিং ক্যাপিটাল, ওয়ার্কিং ক্যাপিটালের ফর্মুলা কি, ওয়ার্কিং ক্যাপিটালের ফর্মুলা হচ্ছে কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটি ইকুয়াল টু 1,80,000। ঠিক আছে, অলরেডি আমি কারেন্ট লায়াবিলিটিটা বার করে ফেলেছি। আচ্ছা, কারেন্ট লায়াবিলিটি এই পাশে কি আছে, মাইনাসে আছে, আমি যদি ওপাশে নিয়ে যাই সেটা প্লাস হয়ে যাবে। তো কারেন্ট অ্যাসেটস ইকুয়াল টু 1,80,000, এই পাশে চলে গেছে প্লাস কারেন্ট লায়াবিলিটি। তো 1,80,000 সঙ্গে আমি কারেন্ট লায়াবিলিটি এই 90,000 যোগ করে দিই। তো যোগ করে দিলে কত পাবো, 2,70,000। তো কারেন্ট অ্যাসেটস আমার বেরিয়ে গেল 2,70,000, কারেন্ট লায়াবিলিটি আমি জানি 90,000। জাস্ট কারেন্ট রেশিওর ফর্মুলাটা কি, সিএ বাই সিএল, বার করে দাও। তো কারেন্ট অ্যাসেটস হচ্ছে 2,70,000, কারেন্ট লায়াবিলিটি হচ্ছে 90,000। তো যদি করি 3:1 দাঁড়ায়। তো এখানে কারেন্ট রেশিও কত দাঁড়াচ্ছে, 3:1। তার মানে বি এর অপশনটা আমার কারেক্ট। ঠিক আছে, তো এইরকম ভাবে সলভ করতে হবে, কিন্তু একটা একটা প্রশ্ন ধরে ধরে। ফর্মুলা যদি তোমরা ঠিকঠাক মুখস্থ না করো তাহলে কিন্তু সলভ করা খুব কঠিন হয়ে যাবে। নেক্সট, পরের প্রশ্ন, ওয়ার্কিং ক্যাপিটাল অফ এ কনসার্ন 60,000, কারেন্ট লায়াবিলিটি আমাকে বলে দিয়েছে 80,000, টোটাল অ্যাসেটস বলেছে 6 লাখ। দ্য ভ্যালু অফ নন কারেন্ট অ্যাসেটস উইল বি,
আমাকে এখানে প্রশ্নে জিজ্ঞাসা করেছে নন কারেন্ট অ্যাসেটস এর ভ্যালু কত হবে, ঠিক আছে, আমাকে বার করতে বলেছে নন কারেন্ট অ্যাসেটস এর ভ্যালু। তো কিভাবে বার করবো দেখা যাক। এটা হচ্ছে 35 নাম্বার প্রশ্নের উত্তর। 35 আমাকে কি কি দিয়েছে দেখো। প্রথম আমাদেরকে যেটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটালটা আমাকে বলেছে কত, 60,000, 60,000 টাকা। আচ্ছা, নেক্সট আমাকে বলেছে কি কারেন্ট লায়াবিলিটি কত, কারেন্ট লায়াবিলিটি বলেছে 80,000। তো কারেন্ট লায়াবিলিটি হচ্ছে আমার 80,000, ঠিক আছে। নেক্সট তারপর টোটাল অ্যাসেটস বলে দিয়েছে, পরেরটা আমাকে বলছে টোটাল অ্যাসেটস। টোটাল অ্যাসেটস আমাকে বলে দিয়েছে 6 লাখ টাকা, ঠিক আছে। আর আমাকে বার করতে বলেছে নন কারেন্ট অ্যাসেটস এর ভ্যালু কত, নন কারেন্ট অ্যাসেটস এর ভ্যালু আমাকে বার করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রশ্ন, এটা হচ্ছে আমার প্রশ্নটা। তাহলে কিভাবে বার করব, তো আমরা কি জানি ওয়ার্কিং ক্যাপিটালের ফর্মুলা কি, ওয়ার্কিং ক্যাপিটালের ফর্মুলা হচ্ছে কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটি, এইটা ইকুয়াল টু হচ্ছে আমার 60,000 টাকা, ঠিক আছে। আরেকটা কি জিনিস জানি আমি, কারেন্ট লায়াবিলিটির ভ্যালুটা জানি, কি জানি কারেন্ট লায়াবিলিটির ভ্যালু। তো কারেন্ট লায়াবিলিটির ভ্যালুটা আমি যদি বসিয়ে দিই তাহলে আমি কারেন্ট অ্যাসেটসের ভ্যালুটা পেয়ে যাব। তো এখানে কারেন্ট লায়াবিলিটিটা কিসে আছে, মাইনাসে আছে, এই ভ্যালুটা যদি এদিকে চলে আসে প্লাস হয়ে যাবে। তো 60,000 আর কারেন্ট লায়াবিলিটিটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। কারেন্ট লায়াবিলিটি কত, 80,000, তো 80,000টা এখানে যোগ করে দাও। তো 80,000 যোগ 60,000 করলে 1,40,000 হয়ে যায়। তো কারেন্ট অ্যাসেটস এর ভ্যালু কত, 1,40,000। আর এখানে আর একটা কি দিয়ে দিয়েছে, টোটাল অ্যাসেটস। টোটাল অ্যাসেটস থেকে কি করবে, মাইনাস করে দাও কারেন্ট অ্যাসেটস। তো এটার থেকে 1,40,000 বাদ দিয়ে দাও। টোটাল অ্যাসেটস থেকে আমি যদি কারেন্ট অ্যাসেটসটাকে বাদ দিয়ে দিই তাহলে আমি নন কারেন্ট অ্যাসেটস পেয়ে যাব। কি পেয়ে যাব, নন কারেন্ট অ্যাসেটস। তো 6 লাখ থেকে 1,40,000 যদি বাদ দাও তাহলে পড়ে থাকে 4,60,000 টাকা। তো নন কারেন্ট অ্যাসেটস কত, 4,60,000 টাকা। তোমাদেরকে জাস্ট যেটা মাথায় রাখতে হবে, আচ্ছা টোটাল অ্যাসেটস এর ফর্মুলা কি, টোটাল অ্যাসেটস কিভাবে আর কি, টোটাল অ্যাসেটস এর ফর্মুলা হচ্ছে নন কারেন্ট অ্যাসেটস প্লাস কারেন্ট অ্যাসেটস। এই নন কারেন্ট অ্যাসেটসটা অনেক সময় আমরা এই ফিক্সড অ্যাসেটস বলেও কনসিডার করি, ঠিক আছে। এটার মানে কি, ফিক্সড অ্যাসেটস, নন কারেন্ট অ্যাসেটস এর মানে হচ্ছে ফিক্সড অ্যাসেটস প্লাস কারেন্ট অ্যাসেটস, ঠিক আছে। তো এখানে ফিক্সড অ্যাসেটস এর ভ্যালুটা আমাকে বার করতে বলেছে, তো দুটো যোগ করেই আমার টোটালটা আসে। আমি কারেন্ট অ্যাসেট যেহেতু পেয়ে গেছি আমি জাস্ট মাইনাস করে দিই টোটাল অ্যাসেটস থেকে, তাহলে আমি নন কারেন্ট অ্যাসেট বা ফিক্সড অ্যাসেটস কত আছে বিজনেসে সেটা পেয়ে যাব। তো খুব ইজি জিনিসগুলো তোমাকে সলভ করা, জাস্ট তোমাদেরকে একটু মাথাটাকে ইউজ করতে হবে, ঠিক আছে। তো 35 যে প্রশ্নটা ছিল তার যে কারেক্ট উত্তরটা হবে সেটা হচ্ছে অপশন ডি, 4,80,000। ওকে, আচ্ছা তোমাদের যদি কোনো স্পেসিফিক রেশিও অ্যানালিসিস চ্যাপ্টারে যদি কোনো স্পেসিফিক প্রবলেম সলভ করতে যদি তোমাদের প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে প্রশ্নটা পাঠিয়ে দেবে, আমি কিন্তু তোমাদের কমেন্ট সেকশানেই সেই উত্তরটা তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। সেটাও তুমি আমার সঙ্গে করতে পারো, ঠিক আছে, কমিউনিকেট করতে পারবে। নেক্সট 36 আমাকে বলেছে অ্যাভারেজ স্টক হচ্ছে 75,000, স্টক টার্ন ওভার রেশিও বেসড অন কস্ট অফ গুডস সোল্ড সেটা হচ্ছে 12, প্রফিট অন সেল ইজ 20%, দেন দ্য অ্যামাউন্ট অফ প্রফিট উইল বি। তাহলে প্রফিটটা কত সেটা আমাকে বার করতে বলেছে। আচ্ছা আমাকে যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে, আচ্ছা 36 অ্যাভারেজ স্টকটা আমাকে বলছে 75,000। ওকে, নেক্সট তারপর আমাকে বলে দিয়ে স্টক টার্ন ওভার রেশিও, STR, স্টক টার্ন ওভার রেশিওটা আমাকে বলে দিয়েছে 12 টাইমস, 12। আর প্রফিট অন সেল এইটা আমাকে বলছে 20%। এইটা হচ্ছে আমার প্রশ্ন, 20%। যদি এটা হয় তাহলে প্রফিটটা কত, প্রফিটটা কোশ্চেন মার্ক, এইটা আমাকে বার করতে হবে। তাহলে আমি কিভাবে বার করব, ঠিক আছে। তো চলে আসো সলভ করি। তো যদি এটা বলে দেয়
তো এসটিআর এর ফর্মুলা কি, স্টক টার্নওভার রেশিওর ফর্মুলা কি, আমরা সবাই জানি কস্ট অফ গুডস সোল্ড সিওজিএস ডিভাইডেড বাই অ্যাভারেজ স্টক। ঠিক আছে, স্টক টার্নওভার রেশিও কত 12, আর অ্যাভারেজ স্টকটা আমি জানি 75,000। তাহলে এই দুটো কি হয়, ক্রস গুণ হয়ে যায়, তাহলে সিওজিএস ইকুয়াল টু কত দাঁড়ায় না এসটিআর ইন্টু অ্যাভারেজ স্টক করতে হয়। এসটিআর কত 12, অ্যাভারেজ স্টক কত 75,000, গুণ করে দাও। 12 ইন্টু 75,000 যদি আমি করি সেটা আসছে 9 লাখ টাকা। ঠিক আছে, কস্ট অফ গুডস সোল্ড আমি পেয়ে গেছি। আর এখানে আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে প্রফিট অন সেল বলে দিয়েছে। আমি এখানে যেটা বের করেছি সেটা কস্ট বের করেছি, কস্ট। ঠিক আছে, তাই কস্ট অফ গুডস সোল্ড এর উপর কিন্তু আমি এই জিপি রেশিওটা ইউজ করতে বা প্রফিট রেশিওটা ইউজ করতে পারবো না, কারণ এই প্রফিটটা আমাকে বলেছে সেলসের উপর। প্রফিটটা কার উপর বলেছে, সেলসের উপর। ঠিক আছে, তাহলে কিভাবে ইউজ করব, আমি একটু আগে শিখেছি, জাস্ট যার উপর প্রফিট বলে দেবে তাকে 100 ধরো। তো সেল বলেছে, সেলের উপর বলেছে, তাহলে সেল ধরে নাও 100 টাকা। ঠিক আছে, প্রফিট কত, প্রফিট হচ্ছে 20, তাহলে কস্ট কত, 100 টাকা যদি বিক্রয় মূল্য হয়, 20 টাকা যদি প্রফিট হয়ে থাকে তার উপর, তার মানে 80 টাকা হচ্ছে তার কস্ট। কস্ট কত, তাহলে 80 টাকা দাঁড়ায়, তাহলে কস্ট হচ্ছে 80 টাকা। ঠিক আছে, তাহলে এখানে প্রফিট রেশিওটা কত দাঁড়াচ্ছে, প্রফিট অন কস্ট কত হবে, প্রফিট অন কস্টের ফর্মুলা কি, প্রফিট ডিভাইডেড বাই কস্ট। প্রফিট 20, কস্ট হচ্ছে 80 ইন্টু 100, 20/80 ইন্টু 100, এটার ভ্যালু হয়ে যায় 25%। তো প্রফিট অন কস্ট কত দাঁড়িয়েছে 25%। এইবার তুমি এই কস্ট অফ গুডস সোল্ডের উপর এই 25%টা ইউজ করো। এই 20% কিন্তু ইউজ করা যাবে না, ওইটা থেকে তোমাকে, এটা সেলের উপর বলেছে আর তুমি এটা বের করছো কস্ট, দুটো কিন্তু ইকুয়াল নয়, তোমাকে ইকুয়াল জিনিসের উপরই কিন্তু পার্সেন্টেজ অ্যাপ্লাই করতে হবে। তাহলে তোমাকে এই প্রফিট অন কস্ট বার করে নিতে হবে। প্রফিট অন কস্ট বার করার ফর্মুলা কি, তোমাকে যে প্রশ্নে যে যার উপর প্রফিট বলে দেবে তাকে 100 ধরো, এখানে সেলের উপর বলেছে সেল 100, প্রফিট কত 20%, মানে 20 ধরে নিলাম। তো কস্ট কত দাঁড়ায়, কস্ট হচ্ছে 80 টাকা, তা প্রফিট অন কস্ট বার করো, সেটা বার করলে কত আসছে 25%। এবার এই 9 লাখের উপর 25% করে দাও, তো 9 লাখ ইন্টু যদি 25% করি সেটা আসে 2,25,000। কত আসে 2,25,000। তো মার্কারটা কই, তো 36 যে প্রশ্নটা আছে তার কারেক্ট উত্তর হবে 36B, 2,25,000। ঠিক আছে, নেক্সট 37। এখানে আমাকে 37 এ যেটা বলেছে, ক্রেডিট সেল হচ্ছে 75% অফ ক্যাশ সেলস, 75% অফ ক্যাশ সেলস। ইফ টোটাল সেলস ইজ 3,50,000, দেন ক্যাশ সেলস ইজ, তো ক্যাশ সেলস কত হবে সেটা আমাকে জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, নেক্সট চলে আসি পরের প্রশ্ন 37। আর বেশি প্রশ্ন নেই আমাদের কাছে, কিন্তু প্রশ্নগুলো কিন্তু টাইম কনজিউমিং যথেষ্ট। তো এক্সাম হলে কিন্তু যত প্র্যাকটিস করবে এই ধরনের প্রশ্ন তত ইজিলি বা তত ফাস্ট তুমি সলভ করতে পারবে। এগুলো পুরোটাই ডিপেন্ড করো তোমার প্র্যাকটিসের উপর, তুমি একই প্রশ্ন কতবার প্র্যাকটিস করছো, কত ফার্স্ট সেগুলোকে মেমোরাইজ করে নিচ্ছ, সেই রকম মানে প্রসেসটা তোমাকে খুব ফাস্ট কিন্তু এক্সাম হলে করতে হবে। আচ্ছা, এখানে ক্রেডিট সেল যেটা বলেছে সেটা হচ্ছে 75% অফ ক্যাশ সেলস। তো ক্যাশ সেলসের 75% হচ্ছে ক্রেডিট সেলস। তো আমি ধরে নিচ্ছি লেট ক্যাশ সেলস ইকুয়াল টু হচ্ছে এক্স, তাহলে ক্রেডিট সেলস কত দাঁড়ায় না এক্স ইন্টু 75%। তাহলে এটাকে যদি সলভ করি কি হবে, এক্স ইন্টু 75/100 অর 0.75x এটা দাঁড়ায়। ঠিক আছে, আর কি বলে দিয়েছে টোটাল সেলস, আর বলে দিয়েছে আমাকে টোটাল সেলস 3,50,000। আমরা কি জানি টোটাল সেলস ইকুয়াল টু ক্যাশ সেলস প্লাস ক্রেডিট সেলস, ক্যাশ সেলস প্লাস ক্রেডিট সেলস। তো এক্স প্লাস ক্রেডিট সেলস কত, এইটা 0.75x, এটা ইকুয়াল টু বলে দিচ্ছে এই দুটো যোগ করলে কত পাওয়া যাবে 3,50,000। তো যোগ করে দাও,
এক্স, এক্স এর আগে 1 আছে, 1 এর সঙ্গে 0.75 যোগ করলে হয়ে যায় 1.75x ইকুয়াল টু হচ্ছে 3,50,000। তো 3,50,000 ডিভাইডেড বাই 1.75, তো এক্স এর ভ্যালু কত বেরোয়? 3,50,000 ডিভাইডেড বাই 1.75। ঠিক আছে, এটা ভাগ করলে আসে 2 লাখ টাকা। তো এক্স মানে কি? এক্স মানে হচ্ছে ক্যাশ সেলস। ক্যাশ সেলস কত? 2 লাখ টাকা। আমাকে কি প্রশ্নে বার করতে বলেছে? ক্যাশ সেলস কত। তো ক্যাশ সেলস আমার কত বেরিয়েছে? 2 লাখ টাকা। তো এখানে ক্যাশ সেলস কত না 37B, কারেক্ট অ্যান্সার হবে 2 লাখ টাকা। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন। যে পরের প্রশ্ন বলছে সেলস হচ্ছে আমার 2 লাখ টাকা। সেলস কত? 2 লাখ। অপারেটিং প্রফিট রেশিও হচ্ছে 25%। অপারেটিং প্রফিট, তো প্রফিট হচ্ছে 25%। ঠিক আছে, তাহলে আমাকে অপারেটিং কস্ট কত? আমার প্রফিট হচ্ছে 25%। ঠিক আছে, অপারেটিং প্রফিট কত? 25%। তার মানে আমার এক্সপেন্সেস কত? বাকিটা 75%। টোটাল হচ্ছে, টোটালটা সবসময় 100 হয়, 100-র মধ্যে 25% হচ্ছে আমার প্রফিট, তার মানে বাকি 75% মানে কি? এক্সপেন্সেস। তো অপারেটিং এক্সপেন্সেস হচ্ছে 75%। তো 2 লাখে 75% করে দাও। আমার সেল কত? 2 লাখ টাকা হয়েছে। 2 লাখের উপর আমাকে বার করতে হবে এক্সপেন্সেসটা কত। 2 লাখ ইন্টু 75%, 1.5 লাখ টাকা। ঠিক আছে, তো এখানে আমার অপারেটিং কস্ট কত দাঁড়াচ্ছে? 1.5 লাখ টাকা। ওকে, তো কিভাবে বার করলাম আর একবার বলে দিই। সেল আমাকে 2 লাখ বলেছিল, প্রফিট বলেছে 25%। ঠিক আছে, আমি কি জানি? আমি জানি যে সব সময় যে টোটাল সেল ভ্যালু, সেলটা হয় 100%। 100% এর মধ্যে আমার 25% হচ্ছে প্রফিট। তার মানে বাকি 75% মানে কি? বাকি 75% মানে হচ্ছে আমার এক্সপেন্সেস। তো এখানেও আমার সেম প্রশ্ন আমাকে দিয়েছে, সেল 2 লাখ, অপারেটিং প্রফিট হচ্ছে 25%। তার মানে কি? আমি যদি সেলকে 100 ধরি, অপারেটিং প্রফিট যদি 25% হয়, তাহলে বাকি 75% হচ্ছে আমার কস্ট। তাহলে 100 থেকে 25% বাদ দিয়ে দাও, 75% কস্ট। সেল আমাকে বলে দিয়েছে 2 লাখ, 2 লাখের 75% করো, 1.5 লাখ টাকা চলে আসবে। হয়ে গেল। নেক্সট, পরের যে প্রশ্নটা আমাকে কি দিয়েছে দেখে নেওয়া যাক। 39, ক্যালকুলেট ডেটার্স টার্নওভার রেশিও। ক্রেডিট সেল 9 লাখ, ডেটার্স 90,000, বিল রিসিভেবল 60,000। আচ্ছা, ডেটার্স টার্নওভার রেশিওর ফর্মুলা কি? ডেটার্স টার্নওভার রেশিও এর ফর্মুলাটা কি? ডেটার্স টার্নওভার রেশিও এটা হচ্ছে 39। তো ডেটার্স টার্নওভার রেশিও বা ডিটিআর এর ফর্মুলা কি? ক্রেডিট সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ ডেটার্স বা পেয়েবলসটাকে বলা হয় অ্যাভারেজ ডেটার্স অর রিসিভেবলস, এডি অর অ্যাভারেজ রিসিভেবলস। ঠিক আছে, তো ক্রেডিট সেলস আমাকে প্রশ্নে বলে দিয়েছে 9 লাখ টাকা, আর ডেটার্স 90, বিল রিসিভেবল হচ্ছে 60,000। এটা আমাকে প্রশ্নে দিয়েছে। ডেটার্স 90, বিল রিসিভেবল কত? 60,000। তো আমাকে অ্যাভারেজ রিসিভেবল যদি বের করতে হয়, যদি এরকম প্রশ্ন দেওয়া থাকে, তখন কি করবে? এই ডেটার্সের ব্যালেন্স আর রিসিভেবল ব্যালেন্সটা কি করবে? যোগ করে দেবে। ঠিক আছে, কারণ এখানে আমাকে অ্যাভারেজ ডেটার্স বলে দেয়নি বা অ্যাভারেজ রিসিভেবলসটাও বলে দেয়নি। তো আমাকে যে দুটো দেওয়া থাকবে, ডেটার্স আর বিল রিসিভেবল, এই দুটোই হচ্ছে আমার, দুটোকে যদি যোগ করি তবেই আমি অ্যাভারেজ রিসিভেবলস পাবো। ঠিক আছে, একদম সিম্পল মনে রাখবে, যদি এরকমভাবে দেওয়া থাকে তখন এই দুটোকে যোগ করে দেবে। দুটো যোগ করার পর যেটা পাবে সেটাই হচ্ছে তোমার অ্যাভারেজ ডেটার্স বা অ্যাভারেজ রিসিভেবলস, যে কোনো এক। ঠিক আছে, তো যে কোনো একটা পেলেই তোমাকে অ্যান্সার তুমি পেয়ে যাবে। আর ক্রেডিট সেলস অলরেডি প্রশ্নে বলে দিয়েছে 9 লাখ। তো কিভাবে বার করবে? 9 লাখ ডিভাইডেড বাই, এই দুটো যোগ করে দাও, 90,000 আর 60,000 যোগ করলে কত আসবে? 1.5 লাখ টাকা। তো 9 লাখ ডিভাইডেড বাই 1.5 লাখ কত হয়ে যায়? ভাই 1.5 লাখ টাকা 6 টাইমস। তো ডিটিআর হচ্ছে 6 টাইমস। আমার ডেটাস টার্নওভার রেশিও কত দাঁড়াচ্ছে? 6 টাইমস। ওকে, এটাও অ্যান্সার হবে বি এরটা। আচ্ছা, ঠিক তারপরের প্রশ্ন, আমরা খুব কাছাকাছি চলে এসেছি শেষের। আচ্ছা, গ্রস প্রফিট রেশিও হচ্ছে 25 টাইমস।
সরি 25%, গ্রস প্রফিট রেশিও হচ্ছে 25%। সেলিং প্রাইস বলেছে 6,00,000 টাকা, কস্ট প্রাইস কত? তো জিপি বলেছে কার উপর? 25% অন কস্ট। আমরা আবার কিন্তু সেলিং প্রাইসের উপর ডাইরেক্টলি জিপি রেশিও ইউজ করতে পারবো না, কারণ জিপিটা বলেছে কস্টের উপর। আমি একটু আগে বলেছি দুটো সেম জিনিস না হলে মানে ক্যালকুলেট করা যায় না। সেক্ষেত্রে আমরা কি করব না, সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, 1 মিনিট আমি একটা পেজ নিয়ে নিই। ওকে, একটা পেজ নিয়ে নিয়েছি আমি। আবার আমাকে সেই একইভাবে ধরে নিতে হবে, লেট অ্যাজিউম করে নাও। কি ধরবো না, কস্ট ইকুয়াল টু 100। কস্ট হচ্ছে 100, কারণ জিপিটা বলেছে কস্টের উপর। তো 25% অন কস্ট, তো কস্ট হচ্ছে 100। প্রফিট কত? প্রফিটটা বলেছে আমার 25। তাহলে সেল কত হবে? সেল হবে তখন 125-এ। হয়ে গেল। এবার জিপি রেশিওটা আমি বার করব, জিপি অন সেল। জিপি অন সেলটা আমি বার করব। জিপি কত? 25, সেলস কত? 125 ইন্টু 100, 25/125 ইন্টু 100 করলে হয় 20%। তো আমার জিপি অন সেল কত? 20%। সেল প্রাইস কত? 6,00,000। 6,00,000-এর 20% কত হয়? 6,00,000-এর 20% হচ্ছে 1,20,000। 6,00,000-এর 20% করলে কত হয়? 1,20,000। জিপি কত হয়ে যাচ্ছে? 1,20,000। বাট আমাকে বার করতে বলেছে কস্ট প্রাইস কত। আমি কি করব? সেল থেকে গ্রস প্রফিটটাকে বাদ দিয়ে দেবো। সেল থেকে কি করব? জিপিটাকে বাদ দিয়ে দেবো। সেল থেকে, সেল কত? 6,00,000। 6,00,000 থেকে 1,20,000 বাদ দিয়ে দাও, কত হয়ে যায়? 4,80,000। তো 40 নম্বর প্রশ্নের কারেক্ট অ্যান্সার হচ্ছে 4,80,000। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার কত হচ্ছে? 4,80,000। আর একবার বলে দিই, জিপিটা বলেছে 25% অন কস্ট, কস্টের ওপর 25%, আর সেলিং প্রাইস হচ্ছে 6,00,000 টাকা। তাহলে আমি ডাইরেক্টলি এর ওপর 25% কিন্তু অ্যাপ্লাই করতে পারবো না। তো আমাকে কিভাবে করতে হবে? আমাকে তাহলে কিভাবে করতে হবে? তখন আমি ধরে নেবো কস্ট হচ্ছে, লেট অ্যাজিউম কস্ট 100, প্রফিট আমার 25। তাহলে সেল কত হবে? 125 টাকায় বিক্রি করেছি, 100 টাকার বানাতে লাগে 25 টাকা আমার প্রফিট, তাহলে আমি সেটা বিক্রি করছি 125 টাকায়। দিয়ে আমি জিপি অন সেলটা বার করব। জিপি কত? 25, সেল প্রাইস কত? 125 ইন্টু 100, তো জিপি কত? 25%। তো গ্রস প্রফিট হচ্ছে আমার 20%, সরি, জিপি আমার কত? 20%। জিপি অন সেল কত? 20%। তাহলে যদি 20% আমার প্রফিট হয়, তো বাকি 80% আমার কস্ট, বাকি 80% আমার কি? কস্ট। তো 6,00,000-এর যদি 80% করো, তাহলেও আমার কত দাঁড়ায়? 4,80,000। অথবা তোমরা আরেকটা ভাবে করতে পারো, সেল, সেল কত? 6,00,000 টাকা বলেছে, এই 6,00,000-এর উপর 20% করো। 6,00,000-এর 20% হয় 1,20,000। তো 1,20,000 হচ্ছে আমার প্রফিট। 6,00,000 টাকা সেল, 1,00,000 টাকা, 1,20,000 আমার প্রফিট। 6,00,000 থেকে 1,20,000 বাদ দিয়ে দাও, সেক্ষেত্রেও তোমার কত আসবে? 4,80,000। অথবা তোমরা ডাইরেক্টলি করতে পারো, সেটা কি? জিপি রেশিও, নতুন করে জিপি অন সেল বেরোচ্ছে 20%, যদি 20% তোমার প্রফিট হয়, বাকি 80% কি হবে? কস্ট। তো ওই 6,00,000-এর ওপর 80% করে দাও, 6,00,000 ইন্টু 80%, 4,80,000 চলে আসবে। ঠিক আছে, নেক্সট 41, স্টক টার্নওভার রেশিওর ফর্মুলা জিজ্ঞাসা করছে। স্টক টার্নওভার রেশিওর ফর্মুলা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম, এটা আমি তোমাদেরকে বলবো না, এটা তোমাদের দায়িত্ব। কমেন্ট সেকশনে মানে নিশ্চয়ই আমাকে জানাবে কারেক্ট উত্তরটা কি হবে। ঠিক আছে, তো 41 আমি তোমাদের উপর ছেড়ে দিলাম। 42 আমাকে কি বলেছে? 42 আমাকে বলেছে কারেন্ট রেশিও হচ্ছে 5:3। কারেন্ট রেশিও আমাকে বলে দিয়েছে 42, কারেন্ট রেশিও আমাকে বলে দিয়েছে 5:3, এটা বলেছে। নেক্সট ওয়ার্কিং ক্যাপিটাল বলছে 2,40,000, আর বলছে WC হচ্ছে 2,40,000। ওকে, আর কারেন্ট লাইবিলিটিটা আমাকে বার করতে বলেছে, সিএল এইটা আমাকে কোশ্চেন মার্ক দিয়ে দিয়েছে। তো এইটা আমাকে বার করতে হবে। কিভাবে বার করব? তো সবার প্রথম কারেন্ট রেশিওর ফর্মুলা কি? কারেন্ট রেশিওর ফর্মুলা হচ্ছে CA/CL, 5:3।
তো আমি এখানে ক্রস গুণ করে দিই। যদি আমি ক্রস গুণ করি তাহলে কি হয়ে যাবে, আচ্ছা আর একটা জিনিস করে নিই, ওয়ার্কিং ক্যাপিটাল ফর্মুলা কি, সিএ মাইনাস সিএল, সিএ মাইনাস সিএল ইকুয়াল টু আমাকে বলেছে 2,40,000। আর আমাকে বের করতে হবে কারেন্ট লাইবিলিটিটাকে, ঠিক আছে, কি বের করতে হবে, কারেন্ট লাইবিলিটি। তো এটাকে ক্রস গুণ করো, 3CA ইকুয়াল টু 5CL, ঠিক আছে, 3CA ইকুয়াল টু 5CL। আমি এবার এই 3টাকে কি করব, এদিকে নিয়ে চলে আসবো, ভাগে চলে আসবে। তো আমি কি লিখতে পারি, CA ইকুয়াল টু 5CL বাই 3, এইটা আমরা লিখতে পারি। কি লিখতে পারি, C ইকুয়াল টু 5CL বাই 3। তো এইখানে যে CAটা আছে, এইখানে আমি এই ভ্যালুটা পুট করবো, কি পুট করবো, 5CL বাই 3 মাইনাস CL ইকুয়াল টু হচ্ছে 2,40,000। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো কি করলাম, জাস্ট এটাকে ক্রস গুণ করে সি এর ভ্যালুটাকে আমি বার করে নিলাম। এবার এটা নিচে কত আছে, 1 আছে, যদি সলভ করি কত হয়ে যাবে, এটার সঙ্গে 3 গুণ হয়ে যাবে, 3 চলে এলো, এলসিএম লসাগু করলে নিচে 3 হয়ে যায়, আর এটা নিচে তো অলরেডি 3 আছে, তো এটা যেরকম আছে সেরকমই বসে যায়। 5CL মাইনাস এটা গুণ হয়ে যাবে, 3CL হয়ে গেল ইকুয়াল টু 2,40,000। আচ্ছা এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, 2CL ইকুয়াল টু 2,40,000 ইন্টু 3, CL ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 2,40,000 ইন্টু 3 ডিভাইডেড বাই 2, 2টা ওই পাশে চলে গেলে ভাগে হয়ে যায়। তো এটা যদি কেটে করো, 2 দিয়ে 2,40,000কে কাটলে 1,20,000 হয়, 1,20,000 ইন্টু যদি 3 করো তাহলে সেটা হয়ে যাবে 3,60,000 টাকা। ঠিক আছে, তো এই হলো 42 যে প্রশ্নটা ছিল তার সলিউশন। 42তে আমার কারেন্ট লাইবিলিটির ভ্যালু কত আসছে, 3,60,000 টাকা। এটাই হচ্ছে কারেক্ট উত্তর। তো এখানেই আমাদের রেশিও অ্যানালিসিসের যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো ছিল সেই সমস্ত প্রশ্ন আমি তোমাদেরকে সলভ করে দেখালাম কিভাবে সলভ করতে হয়। যদি কোনো প্রশ্ন আটকে যায় সেটা বারবার রিভাইন্ড করে দেখো কিভাবে আমি সলভ করছি, বারবার প্র্যাকটিস করো, তবেই কিন্তু তুমি এক্সাম হলে গিয়ে প্রপার টাইমে কিন্তু 40টা এমসিকিউ অ্যান্সার করতে পারবে। আদারওয়াইজ তুমি কিন্তু 40টা এমসিকিউ অ্যান্সার করতে পারবে না, তাহলে তোমার কিন্তু রেজাল্টও কিন্তু আপ টু মার্ক হবে না। আর এই যদি 42টা এমসিকিউ তুমি প্রপারলি সলভ করতে পারো এবং প্রত্যেকটা এমসিকিউ তুমি যদি 1 মিনিটের মধ্যে সলভ করতে পারো, বেশ কিছু এমসিকিউ থাকবে যেটা তোমার জানা মুখস্থ করা থাকবে, কিছু আইডিয়াল রেশিও জিজ্ঞাসা করবে, বা কিছু শেয়ারের অঙ্ক বা ডিবেঞ্চারের অঙ্ক তোমাকে জিজ্ঞাসা করতে পারে, বা গুডউইলের ছোট ছোট এমসিকিউ যেগুলো তোমাদের মুখস্থ থাকবে সেগুলো তুমি ইজিলি সলভ করে পারবে। বাট এই ধরনের প্রশ্ন যেগুলো দেওয়া থাকবে এমসিকিউতে সেইগুলো সলভ করতে কিন্তু একটু টাইম কনজিউমিং, তাহলে তার জন্য তোমাদেরকে সময় কিন্তু সেভ করতে হবে। যদি সেখানে তার জন্য তোমাকে কি করতে হবে না, একই প্রশ্ন বারবার প্র্যাকটিস করতে হবে। তো এটা হচ্ছে রেশিও অ্যানালিসিস চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট 42টা প্রশ্ন যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে প্রশ্নগুলো আমি শেয়ার করলাম এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই কিন্তু তোমাদের ফাইনাল এক্সাম, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সেমিস্টার 3 এক্সাম হবে সেখানে এই প্রশ্নগুলোই আসবে রেশিও অ্যানালিসিস চ্যাপ্টার থেকে। আমার কথাটা মাথায় রেখো, এক্সাম হলে যদি এই প্রশ্নগুলো যদি তুমি না পাও তাহলে আমাকে কমেন্ট সেকশনে আমাকে কিন্তু তুমি লিখবে যে স্যার আপনি বলেছিলেন কিন্তু আসেনি। আমি গ্যারেন্টি দিয়ে বলছি এই ধরনেরই প্রশ্ন আসবে, ঠিক একই রকম, ভ্যালু হয়তো চেঞ্জ হয়ে যাবে বাট প্রশ্ন কিন্তু এই রকমই হবে, এর বাইরে কিন্তু প্রশ্ন হবে না। ঠিক আছে, এই প্রশ্নগুলো অবশ্যই প্র্যাকটিস করো ভালো করে বাড়িতে বসে। যদি কোনো জায়গায় বুঝতে না পারো সেই প্রশ্নটা বারবার রিমাইন্ড করে ওই অংশটা দেখো কিভাবে সলভ করছি, বারবার প্র্যাকটিস করো। প্রত্যেকটা এমসিকিউ আন্ডার 1 মিনিট তোমাকে সলভ করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।